লম্বা টেবিলের অজস্র খাবার দাবারের দিকে তাকিয়ে অরিনের মাথা খানিকটা ঘুরে গেল। বড়লোক হওয়া ভালো, তাই বলে এত বড়লোক? এই বড়লোকখানায় নিজেকে কেমন বেমানান লাগছে তার। অবশ্য লাগার তেমন কোনো কারণ নেই। আমন্ত্রিত অতিথির বেশিরভাগই তারই মতো মধ্যবিত্ত গোছের। পার্টিটা মূলত তাদের বন্ধু অর্ণবের জন্মদিন উপলক্ষে দেওয়া। প্রথমে সবাই একসাথে মজা করতে পারবে বলেই খুশি হয়েছিল খুব, কিন্তু এখন মনে হচ্ছে অর্ণব বুঝি তাদের ডেকেছে নিজেদের বড়লোকি জাহির করার জন্য। আবার এমনটা নাও হতে পারে, হতেই পারে সে মিডল ক্লাস সংকীর্ণ মন নিয়ে চিন্তা করছে বলে এমন মনে হচ্ছে। সে যা হোক, পার্টি নিয়ে তার যতটা না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে পার্টিতে আসা একটা ছেলেকে নিয়ে। ছেলেটা ঠিক সুন্দর কিনা সে জানে না, তবে আকর্ষণীয় যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোনো মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে সেটা অরিন নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারত না। ছেলেটার নাম প্লাবন। পার্টিতে ঢোকার মুখে অরিনের সাথে তার কথা হয়েছে। কী কথা সেটা ভেবে অরিন বেশ লজ্জা পাচ্ছে, কারণ ঢুকতে গিয়ে সে একটা ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে জুসের ট্রে উল্টে দিয়েছিল, আর জুসের অনেকটাই গিয়ে পড়েছিল প্লাবনের গায়ে। অরিন খুব বিব্রত আর ব্যস্ত হয়ে বলেছিল, আল্লাহ, আমি কি করলাম? ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। অরিন ভাবতেও পারেনি ছেলেটা চোটে না গিয়ে উল্টো হেসে ফেলে অত্যন্ত ভদ্রতার সাথে বলবে, নো প্রবলেম মিস, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু মজাটা এখানেই যে আমি কখনো সমস্যায় পড়ি না। দেখুন না, আমার শার্টে বা প্যান্টে দাগ দেখা যাচ্ছে না। অরিন দেখেছিল প্লাবনের শার্টটা গাঢ় নীল আর প্যান্ট কালো। জুসের হালকা সবুজ রং লেগে যায়নি, তবে জামাটা চটচটে হয়ে গেছে নিশ্চয়ই। অরিন কি বলবে ভেবে পায়নি। প্লাবন নিজের গজদন্ত বের করে হেসে বলেছিল, আজকে আসার সময় পরার কথা ছিল অফ হোয়াইট শার্টটা, শেষ মুহূর্তে কেন যেন এটা বললাম। প্রকৃতি আমাকে সব সমস্যা থেকে বাঁচিয়ে রাখে, কারণটা অজানা। এরকম বিবৃত মুখে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ এনজয় দ্য পার্টি। অরিন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল আর তার কথা শুনছিল। এত সুন্দর করে কেউ হাসে, কথা বলে, উফ! প্লাবনের নামটাই শুধু জানতে পেরেছে সে। ছেলেটাকে পরিচয় জানা হয়নি। কয়েকবার চেষ্টা করেছে অর্ণবকে জিজ্ঞাসা করতে, কিন্তু তাকে ছেকে ধরে আছে মেয়েরা। ক্লাসের কয়েকটা মেয়ে হ্যাংলার মতো অর্ণবের পেছনে ঘোরে। বড়লোকের ছেলে হাত খুলে খরচ করে, কে স্বার্থের জন্য আশেপাশে আছে অত কিছু ভাবে না। এরা জেনে শুনে দুধের মাছি পোষে। অরিন একটা কমলা রঙের পুডিং জাতীয় খাবার প্লেটে তুলে নিল। থকথকে জিনিসটা কি দিয়ে বানিয়েছে কে জানে, ধরলেই নড়ে ওঠে। একটু মুখে দিল সে, মিষ্টি মিষ্টি। পুদিনা পাতার ফ্লেভার পাওয়া যাচ্ছে। সে পুদিনা পাতা সহ্য করতে পারে না। জিনিসটা কোথায় ফেলবে সেরকমই জায়গা খুঁজতে লাগলো। মাটিকে দেখা গেল একটা বেগুনি রঙের আইসক্রিম জাতীয় খাবার অতি আগ্রহে খাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে স্বর্গীয় খাবার খাচ্ছে। অন্যদের অবস্থাও কাছাকাছি। অরিনের কেন যেন মনে হচ্ছে সার্কাস চলছে। হঠাৎ মানুষটাকে হারিয়ে ফেলল সে। সেই দেখা হওয়ার পর থেকে চোখ দিয়ে প্লাবনকে লক করে রেখেছে সে। যেদিকে যায় অরিনের চোখ বারবার সেদিকেই চলে যায়। হঠাৎ কোথায় চলে গেল? অরিন চোখ ঘুরিয়ে কিছুক্ষণ খুঁজল, দেখা গেল না তাকে। জায়গাটায় ভিড় অবশ্য বেশি, সবাই খাবারের আশেপাশে। অরিন হেঁটে বাড়ির পেছনের বারান্দায় এসে দাঁড়ালো। পেছনে ফুলের বাগান, মিষ্টি ঘ্রাণ আসছে। ভেতরের মিউজিকের হালকা সুর দোলা দিয়ে যাচ্ছে যেন মৃদু বাতাসের সাথে। কে একটা ডাকলো যেন তাকে। সে ফিরিয়ে তাকিয়ে কাউকে দেখতে পেল না। আবারও অন্যমনস্ক হয়ে গেল। ঘোর ভাঙল কারো ডাকে। এবারও পেছনে ফিরে কাউকে দেখতে পেল না সে। ভুলভাল শুনছে নাকি? ভেতরে গিয়ে দেখলো ঘটনা অন্যরকম। সবাই সত্যি তাকেই খুঁজছে, কিন্তু কেন খুঁজছে? কিছু বুঝে ওঠার আগেই সবাই মিলে তাকে ঠেলে তুলে দিল ছোট্ট স্টেজে। পুরো হলের বড় বড় বাতিগুলো নিভে গেল। শুধু এক টুকরো বৃত্তাকার আলো স্টেজটাকে আলোকিত করে রাখলো। অরিন মুখ ঢাকলো, কিছুই বুঝতে পারছে না সে। একটা হিন্দি গান বেজে উঠল হঠাৎ, প্রেমের গান। স্টেজে উঠে এলো প্লাবন, হাতে একটা গোলাপের তোড়া। সে অরিনের সামনে এসে হাঁটু গেড়ে বসে গোলাপের তোড়া সামনে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। অরিনকে আবেগী মেয়ে বলা যায়। ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখে এসেছে এক রাজকুমারের, যে তাকে রানীর মতো রাখবে। আজকের আগ পর্যন্ত সেই রাজকুমারের দেখা সে পায়নি। কাউকেই তার ঠিক মনে ধরতো না। খুঁতখুঁতে স্বভাবের কারণে নিজেই নিজের ওপর বিরক্ত ছিল সে। কিন্তু আজকের এই দিনটা বোধহয় তার জন্যে সৌভাগ্য নিয়ে এসেছে। যে মানুষটাকে এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল সে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, একেবারে স্বপ্ন দৃশ্য যেন। অরিন মুখে হাত চেপে কেঁদে ফেলল। বুঝতে পারছে হলঘরের সবাই হতভম্ব হয়ে তার দিকেই তাকিয়ে আছে। চিৎকার শোরগোল থেমে গেছে, শুধু ফুপিয়ে কাঁদছে অরিন। প্লাবনকে বিভ্রান্ত দেখালো। সে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো আপনার? আই অ্যাম সরি। আমি আসলে অরিন কোনো মতে কান্না থামিয়ে ধরা গলায় বলল, ফুলগুলো দিন। প্লাবন তোরাটা অরিনের দিকে বাড়িয়ে ধরল।
তোরা হাতে নিয়ে চোখ মুছে অরিন বলল, আই লাভ ইউ টু। বলেই দ্রুত পায়ে নেমে গেল স্টেজ থেকে। তারপর এক দৌড়ে হলঘর পেরিয়ে বাড়ির বাইরে। সামনে একটা সিএনজি পেয়ে সেটাতে চড়ে বসলো সে। রওনা হলো বাড়ির দিকে। অসম্ভব ভালো লাগায় তার মন প্রাণ আচ্ছন্ন হয়ে আছে। বাড়ির প্রায় কাছাকাছি একটা ব্রিজের কাছে এসে সে সিএনজি ছেড়ে দিল। ব্রিজের রেলিং ধরে দাঁড়ালো। রাতের তারা ভরা আকাশ আজ অন্যরকম লাগছে। ঠান্ডা বাতাস মন দুলিয়ে দিয়ে যাচ্ছে। এখনও পার্টি শেষ হয়নি, কেক কাটা হয়নি। আমন্ত্রিতদের জন্য একটা সারপ্রাইজ দেবার কথা ছিল, সেটা কি জানা যায়নি। অরিনের তবু কোনো আক্ষেপ নেই, সে আজ নতুন কিছু খুঁজে পেয়েছে। নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার কি একটা যেন মনে হলো। আচ্ছা, প্লাবন তাকে কেন প্রপোজ করলো? এই যে এতটা সময় ছিল, বড়জোর 2 থেকে 3 বার তাদের চোখাচোখি হয়েছে, তাও কোনো ভাব বিনিময় হয়নি, শুধু শুরুর জুস ফেলার সময়ের কথা হয়েছে। প্লাবনের দৃষ্টিতে আগ্রহের ছিটে ফোটাও ছিল না। তাহলে হঠাৎ সে আই লাভ ইউ বলে বসবে কেন? আশ্চর্য তো। অরিন মোবাইল বের করলো। তার বুক ঢিপঢিপ করছে। কয়েকটা মিসড কল এসেছে অর্ণব আর অন্যান্য বন্ধুদের থেকে। তার দুটো ভুল হয়েছে। প্রথমটা বোকার মতো প্লাবনকে ভালোবাসি বলার, দ্বিতীয়টা এভাবে পালিয়ে আসা। প্লাবন নিশ্চয়ই মজা করে ঘটনাটা ঘটিয়েছে, আর সে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। সবাই তাকে কি ভাবছে, গর্ধব নাকি নির্লজ্জ? ছি ছি ছি, এ কী কাণ্ড হলো। সে মৌটুসিকে ফোন করলো। মৌটুসি হলো ক্লাসের সবচেয়ে ধৈর্যশীল আর বুঝদার ভালো মেয়ে। হাসি মজা খুবই কম করে। কয়েকবার কল করার পর মৌটুসি রিসিভ করলো। অরিন, কোথায় তুই? আমি চলে আসছি রে। এটা কি হলো বলতো? তা তো আমিও বুঝতে পারছি না, সব ওলট পালট হয়ে গেছে। কি উলটপালট হয়েছে? এখন বলতে পারবো না, আগে সব বুঝে নেই, তারপর বলবো। আমি বাসায় গিয়ে তোকে ফোন করব। কিন্তু ততক্ষণ আমি থাকবো কিভাবে? মৌটুসি একটু বিরক্ত হয়ে বলল, তুই কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করবি কেন? ছেলেটাকে চিনিস? আন্তাজে আই লাভ ইউ টু বলে দিলি। বোকা মেয়ে, রেস্ট কর তুই, অত ভাবিস না, আমি দেখছি। অরিন কাতর মুখে নদীর পানির দিকে তাকালো। বাড়িতে একটু পর গেলেও হবে, বলে এসেছে পার্টি রাত 9টা পর্যন্ত। অর্ণব নিজেদের গাড়িতে করে সবাইকে বাড়ি পৌঁছে দিবে। এই পার্টিতে যাওয়ার জন্য মা বাবাকে রাজি করাতে কত যে হুজ্জত হয়েছে তা সেই জানে। বাবা তো কিছুতেই যেতে দিবে না। একে তো এত রাত পর্যন্ত থাকবে, তাও কোনো ছেলের জন্মদিনের পার্টি। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছেন মৌটুসির কথায়। মৌটুসি হচ্ছে সে মার্ক করা ভালো মেয়ে, যার উপর বান্ধবীদের বাবা মা চোখ বুজে বিশ্বাস করে। মৌটুসি যাচ্ছে, আচ্ছা তাহলে যেতে পারিস, এমন এক ভাবভঙ্গি। অরিনের সময় আর কাটতে চাইছে না। সে বাড়ির দিকে হাঁটা ধরল। বাড়ি পৌঁছে গোসল করে নিল। এসি থেকে বের হয়ে শরীর ঘেমে চটচটে হয়ে আছে। ক্ষুধাও লেগেছে। প্লাবনের চক্করে বলতে গেলে কিছুই খেতে পারেনি সে। কত ভালো ভালো খাবার ছিল, সেসবের কথা ভেবে খিদে আরও বেড়ে গেল। আবার সেই সাথে ওদিকে কী হয়েছে সেটা ভেবে পেট গুড়গুড় করছে। লজ্জায় কুকড়ে যেতে ইচ্ছা করছে। বারবার ফোন হাতে নিয়ে অপেক্ষা করছে মৌটুসির ফোনের। এক পর্যায়ে বিরক্ত হয়ে সে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। যা হয়েছে হয়েছে, এখন খেয়ে আগে পেট ঠান্ডা করা যাক। মা ভাত বাড়ছে। অরিন টেবিলে গিয়ে বসলো। মা অবাক হয়ে বললেন, তুই খেয়ে আসিস নাই? তোর জন্য তো রান্না করি নাই। মা, মিষ্টি জিনিস অনেক খেয়ে ফেলেছি, এখন একটু ভাত খেলে ভালো লাগতো। না রান্না করলে আর কি করার। উঠিস না, বস। ভাত এমনিতেই বেশি হবে। অনেকের নাকি জ্বর জ্বর লাগতেছে, ও খেলো না। অরিন প্লেটে ভাত নিয়ে খেতে শুরু করলো। আনমনে খেতে খেতে বেশ অনেকটাই খেয়ে ফেললো। উঠে যাওয়ার সময় খেয়াল করলো মা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত ঠিক 11:30টায় মৌটুসির ফোন এলো। অরিন অস্থির গলায় বলল, তাড়াতাড়ি বল, কি হয়েছে? মৌটুসি একটা নিঃশ্বাস ফেলে বলল, কেন প্লাবন তোকে হঠাৎ প্রপোজ করলো সেটা বুঝিনি। ওরা বন্ধুরা খুব হাসি তামাশা করছিল। এর মাঝে এক ছেলে ঘোষণা করলো প্লাবন নাকি অরিনকে প্রপোজ করবে। আমরা ভেবেছি ডিয়ার হয়তো। আমার খুব রাগ লাগছিল। প্লাবনও সুরসুর করে গিয়ে তোকে প্রপোজ করে ফেললো, আর তুইও অ্যাকসেপ্ট করলি, তারপর পালিয়ে গেলি। ভেবেছিলাম তখন সবাই হেসে উঠবে, বলে দিবে কি হয়েছিল, কিন্তু সবাই খুব অবাক হয়ে গেছে দেখলাম। আর প্লাবন গম্ভীর হয়ে গিয়েছিল। ওর বন্ধুরা কেউ কেউ আজে বাজে কথা বলছিল, কিন্তু প্লাবন ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। বাকি পার্টিতে এই ঘটনা নিয়ে আর তেমন কথা হয়নি। শেষ পর্যন্ত ঠিকঠাক বুঝলাম না কি হলো। অরিন নিজেও কিছু ভেবে পেল না, বলল, শোন না, প্লাবনের পরিচয়টা বল তো। তুই পরিচয়ও জানিস না? অরিন যেন ফোনের ভিতর দিয়ে মৌটুসির হা হওয়া মুখটা দেখতে পেল।
না, জানি না। ও অর্ণবের খালাতো ভাই। ও, অর্ণবদের মতো বড়লোক না, আমাদের মতোই বলা যায়। ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভালো। আচ্ছা রাখি, খুব ক্লান্ত লাগছে রে। আচ্ছা। ক্লান্ত অরিনেরও লাগছিল। মাথায় প্রশ্নের জট নিয়ে সে ঘুমোতে গেল। বোধহয় 10 মিনিট ঘুমিয়েছে, তখন ফোনটা এলো। অচেনা নাম্বার। ঘুমের ঘোরে রিসিভ করলো সে। ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। অরিন শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। বুক কাঁপছে। এটা কি সে? অরিন প্রশ্ন করলো। জি, আমি অরিন। আপনি কে? তার প্রশ্নের জবাবে ফোনের ওপাশের লোকটা বলল। চিনতে পারছেন না? অরিন কাপা গলায় বলল। প্লাবন? ওপাশ থেকে খিক খিক হাসির শব্দ ভেসে এলো। সে হাসি থামতে একটু সময়ও লাগলো। পিচেল গলায় ছেলেটা বলল। প্লাবন না, আমি সাইক্লোন। চিনে ফেললো অরিন। চেঁচিয়ে উঠে বলল। অর্ণব ফাজিল কোথাকার। হে হে হে, তুই তো পুরাই গেছিস। ফোন করছিস কেন? এটা কার নাম্বার? আমরাই নতুন নিয়েছি, তুই হঠাৎ করে চলে গেলি আর আমিও সময় পাইলাম এতক্ষণে, তাই ফোন দিলাম। ও, পার্টি শেষে সবার জন্য কিছু না কিছু গিফট ছিল, তুই তো পেলি না। মেয়েদের জন্য 2টা অপশন ছিল, শাড়ি নয়তো চকলেট। সব একরকম রিপিং করা ছিল, যার ভাগ্যে যেটা পড়েছে। তোর জন্য খোলা অপশন, কোনটা চাই বল, কালকে নিয়ে যাব। শাড়ি। কি মামা, তোমায় তো জোর করে শাড়ি পরানো যায় না, সবাই পরে, তুমি কখনো পরো না। এখন যে সেদে শাড়ি চাইতেছ। তোর জিনিস, তুই দিলে দিবি, না দিলে নাই। এত কৈফিয়ত দিতে পারবো না। রাখি। আহারে, রাগ করিস কেন? এমনি বললাম শাড়ি আনবো। আচ্ছা। প্লাবন ফোন দিতে পারে, আমার কাছ থেকে নাম্বার নিল। অরিনের ইচ্ছে হলো প্লাবনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু শেষ পর্যন্ত করলো না। অর্ণবের ঠোঁট কাটা। কি বলবে ঠিক নেই, কিন্তু অর্ণব যে সমস্যা তৈরি করে দিল তার সমাধান কি? সে তো এখন ঘুমাতেও পারবে না। প্লাবনের ফোনের অপেক্ষা করতে থাকবে। কখন ফোন করবে বা আদৌ করবে কিনা কে জানে। কি অসহ্য যন্ত্রণা। অরিনকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। প্লাবনের ফোন এলো রাত 12:30টায়। সে সুন্দর করে বলল। হ্যালো, আমি প্লাবন। আপনি কি অরিন বলছেন? অরিনের গলা কাঁপতে শুরু করলো। কেমন যেন অবশ অবশ অনুভূতি। কি বলবে, কেমন করে বলবে? লজ্জায় এদিকে মাথা নুইয়ে আসছে। প্লাবন গলা খাকারি দিয়ে বলল। হ্যালো, শুনছেন? জি, শুনছি। কেমন আছেন? ভালো। আপনি? প্লাবন একটু গম্ভীর গলায় বলল। মোটেও ভালো নেই। শুনুন না, আপনি কি আমার সাথে দেখা করবেন? অরিনের ইচ্ছে হলো আজকের ব্যাপারটা ক্লিয়ার করে তারপর কথা এগোনোর। সে বলল। গত সন্ধ্যায় যা হলো, তারপর আসলে আমি কিছু বুঝতে পারছি না। প্লাবন একটু হেসে বলল। আমিও না, বাদ দিন। চলুন দেখা করি। ধরুন আমি আপনার ফেসবুক ফ্রেন্ড, মোটামুটি পরিচিত। আমরা শুধু পরিচিত হব, কথাবার্তা বলবো, ঠিক আছে? কিন্তু কেন? সন্ধ্যার ঘটনাটার একটা এসপার ওসপার করার জন্য। যা হয়েছে ঝোঁকের বসে, কিন্তু সিরিয়াসলি ভাবতে তো হবে, নয়তো ঝুলে থাকবে বিষয়টা। জি, কিন্তু আপনি আমাকে হঠাৎ প্রপোজ করলেন কেন? প্রথমবার দেখে এভাবে। আপনিও তো সেরকমই উত্তর দিলেন। একই প্রশ্ন আমিও করতে পারি, উত্তর আছে আপনার কাছে? অরিন উত্তর দিতে পারল না। প্লাবন বলল। তাহলে সকালে দেখা হচ্ছে। 10:30টার দিকে আমি থাকবো অরণ্যকুন্দা উদ্যানে, পৌঁছে যাবেন যেন। ঠিক আছে। রাতে অরিনের এক ফোঁটাও ঘুম হলো না। মাছের মতো খোলা চোখে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। পেটের ভিতর কি যেন একটা পাক খেয়ে আসছে। জীবনের প্রথমবার সে ডেট করতে যাবে, তাও তার ক্রাশের সাথে। কি বলবে তাকে, কিভাবে কথা বলবে? উফ, ভাবতেই শরীর শিরশির করছে। সকালে অরিন পড়ল আরেক সমস্যায়। কোনো জামাই ভালো লাগছে না। কোনটা পরবে সেটা ঠিক করতে একেবারে কাল ঘাম ছুটে যাওয়ার অবস্থা। এত জামা, অথচ পরার মতো কিছু নেই। শেষ পর্যন্ত লটারি করে ঠিক করা হলো। তাও প্রথম দফায় লটারিতে যেটা উঠল সেটা ওর মোটেও জুতসই মনে হলো না। আবারও চেষ্টা করলো। এভাবে করতে করতে শেষে মেরুন রঙের একটা জামা তার চলনসই মনে হলো। এরপর সাজতে গিয়ে আরও বিপত্তি। সাজ কয়েকবার ধোয়া হলো, আবার সাজা হলো। এসব করতে করতে অরিন দেখল ঘড়িতে বাজে 10:45। অরণ্যকন্যায় পৌঁছতে তাদের বাড়ি থেকে সময় লাগে 1 ঘন্টা।
এদিকে সময় আছে ৪৫ মিনিট। সে এক চোখে কাজল নিয়ে সামনে পাওয়া একটা লিপস্টিক তুলে ব্যাগে ভরে দৌড় দিল। লেট করলে ছেলেটা যদি চলে যায়। যেতে যেতে লিপস্টিক লাগিয়ে নিল অরিন। রংটা কেমন যেন কটকটে লাগছে। থাকুক, তার জামাও তো গাঢ়। অরণ্যকন্যায় অরিন পৌঁছল ১১টায়। গেট দিয়ে ঢুকে সোজা হেঁটে ইটের পায়ে চলা পথের মাথায় লেকের ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এখানেই দাঁড়াবার কথা ছিল। এবার চারিদিক ঘুরে তাকিয়ে প্লাবনকে খুঁজল, কিন্তু তার টিকিটিরও দেখা মিলল না। একটু আশ্বস্ত হলো অরিন। যাক, অন্তত তার দিক থেকে দেরি হয়নি। উল্টো সময় সুযোগ মতো প্লাবনকে সময় জ্ঞান নিয়ে একটা লেকচার দেওয়া যাবে। কেমন যেন পৈশাচিক আনন্দ হলো কথাটা ভেবে। তার আনন্দ অবশ্য বেশিক্ষণ টিকল না। প্রচণ্ড গরম পড়েছে আজ। তার মেকআপের স্তর ঘেমে গলে পানি হয়ে পড়ল খুব অল্প সময়ের মধ্যে। এদিকে প্লাবনের দেখা নেই। ঘড়ির কাঁটা ১১টা ছাড়িয়ে 11:30টার পথ ধরেছে। অরিন ফোন করলো কয়েকবার, প্লাবন ফোন ধরল না। অরিন এবার পায়চারি শুরু করলো। একবার গেট পর্যন্ত যায়, আবার লেকের কাছে ফিরে আসে। এভাবে কেটে গেল আরও অনেকক্ষণ। অরিন 12:30 পর্যন্ত থেকেও প্লাবনকে পেল না। এবার তার ভীষণ কান্না পেল। দাঁতে দাঁত চেপে হনহন করে পার্ক থেকে বেরিয়ে এলো সে। চোখে পানি এসে ভর্তি হয়ে যাচ্ছে। সামনে সব অন্ধকার দেখতে থাকলো অরিন। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটা ধাক্কায় ছিটকে পড়ল সে। হাতটা গিয়ে লাগলো কাঁটাতারের বেড়ায়। কেটে গেল অনেকখানি। বুঝতে পারলো একটা সাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে। অরিনকে সাইকেলওয়ালা কাছের ডিসপেন্সারিতে নিয়ে গেল। বেশ খানিকটা রক্ত বের হয়ে গেছে। এত রক্ত দেখে অরিনের মাথা ঘুরছে। সে সাইকেলওয়ালাকে ধন্যবাদ জানিয়ে নিজের পথ ধরল। বাসায় চলে যাবে। বিকেলে ক্লাস ছিল। অর্ণব বলেছিল শাড়ি আনবে। যেতে ইচ্ছে করছে না। সে অর্ণবকে মেসেজ করে দিল। রিক্সা বা অটোর জন্য অপেক্ষা করছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হলো প্লাবন। তার সাদা শার্ট ঘেমে লেপ্টে আছে শরীরের সাথে। সত্যি পরিশ্রম করেছে বোঝা যাচ্ছে। এই অবস্থা থেকে অরিন ঠিক রাগও করতে পারল না। সে কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে রইল। তারপর প্লাবনকে সম্পূর্ণ অগ্রাহ্য করার ভান করে রিক্সা ডাকলো। কিন্তু দুপুরবেলা রিক্সা অত দূর যাবে না। প্লাবন এতক্ষণে কথা বলার অবস্থায় এসেছে। জোরে নিঃশ্বাস নিতে নিতেই বলে, আমি সরি অরিন, ভেরি সরি। আমি ইচ্ছে করে লেট করিনি। অরিন রাগ করে থাকতে পারছে না। ঘরমাক্ত মুখটা দেখে রাগ গলে গেল। তবু একটু গম্ভীর হয়ে বলল, কি করছিলেন? সময় জ্ঞান বলে একটা জিনিস থাকে। তা তো জানি, আমি তো আগেই এসেছিলাম, মানে 10:30টায়। আপনি লেট করেছিলেন। 11:45 পর্যন্ত বসেও ছিলাম। তারপর ফোনটা এলো। কিসের ফোন? কার ফোন? আমার এক বন্ধুর। তার মা অসুস্থ, রক্ত লাগবে, ও নেগেটিভ গ্রুপের। বন্ধুদের মধ্যে একমাত্র আমার রক্তই ও নেগেটিভ। আমি তাই সেখানে ছুটেছি। আপনাকে যে একটা ফোন করে জানাবো বা মেসেজ করব সেটা ভুলে গেছি। খুব ভুল হয়ে গেছে। রক্ত দিতে এতক্ষণ লাগলো? হসপিটালটা দূরে, আর মোবাইলটাও সাইলেন্ট ছিল। কলগুলো দেখিনি। যখন দেখেছি তখন আর এসব ব্যাখ্যা করার জন্য ফোন করতে ইচ্ছে করেনি। রক্ত দেবার পর এভাবে ছুটে আসলেন কেমন করে? এসেছিলাম তো গাড়িতেই। আপনাকে না পেয়ে ভেবেছি চলে গেছেন হয়তো, কিন্তু দূর থেকে দেখলাম এদিক দিয়ে যাচ্ছেন। ধরার জন্য দৌড় দিলাম, এখন মাথা ঘুরছে। বলতে বলতেই মাটিতে বসে পড়ল প্লাবন। অরিন তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু একটু আড়ষ্ট হয়ে রইল। নিজেও প্লাবনের পাশে মাটিতে বসে পড়ল। পানির বোতল বের করে তাকে খেতে দিল। প্লাবন স্বাভাবিক হয়ে এলে দুজন গিয়ে বসলো একটা বেঞ্চিতে। প্লাবন এতক্ষণে অরিনের হাতের ব্যান্ডেজ খেয়াল করেছে। সে আতকে উঠে বলল, এ কি করে হলো এটা? অরিন লজ্জা পেয়ে বলল, কেটে গেছে। কিভাবে কাটলো? অরিনকে অগত্যা সবটাই বলতে হলো। প্লাবন বলল, কতখানি কেটেছে। সব আমার জন্য। আমার লাইফে আমি একটা কুফা হয়ে এলাম। অরিনের ইচ্ছে হলো প্লাবনের মুখ চেপে বলে, এমন কথা বলে না লক্ষ্মীটি, তুমি আমার জীবনের আলো। ভাবনাটা নিজেকে লজ্জা দিল। অরিনের গাল লাল হয়ে গেল। প্লাবন সেটা খেয়াল করে বলল, কি হয়েছে? কিছু না। আপনি সকালে কিছু খেয়েছেন? দেখে তো মনে হয় না। অরিন নাসূচক মাথা নাড়ল। প্লাবন বলল, আমারও রক্তদানের পর ক্ষুধা লেগে গেছে, চলুন কিছু খেয়ে আসি। এদিকে ভালো একটা ভাতের হোটেল আছে। অরিন রাজি হয়ে গেল। আসলে তার পেটে ছুঁচোর দল দৌড়াদৌড়ি করছে। কিছু না খেয়ে বাসায় গেলে রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। ভাতের হোটেলের নাম বাংলার স্বাদ। বড় সাইজের সরপুটির ঝোল, চিংড়ির মালাইকারি, মুরগি ভুনা, গরুর মাংস, শিং মাছের ঝোল, ছোট মাছের ঝাল তরকারি, কচুরমুখী দিয়ে ছোট চিংড়ি ইত্যাদি নানা আইটেম রয়েছে মেনুতে। দেখি খিদেটা বেড়ে গেল। খাবার খাওয়ার সময় বিপত্তি বাঁধল। অরিনের কেটেছে ডান হাত। সে চেষ্টা করছে চামচ দিয়ে খেতে,
কিন্তু কাটা হাতে সে ঠিকমতো চামচও ধরতে পারছে না। একটুখানি হাত ভাঁজ করার চেষ্টা করলে প্রচণ্ড জ্বলে উঠছে কাটা জায়গাটা। ব্যথায় বিকৃত হয়ে যাচ্ছে মুখ। প্লাবন খেতে খেতে সেটা লক্ষ্য করলো। তারপর একসময় বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কাজ করতে পারি। কি? আপনার ভাতটা মাখিয়ে দিই, খেতে সুবিধা হবে। অরিনের অস্বস্তি হলেও এটা সে হ্যাঁ বলল। এটা হলে খুব সুবিধা হয়। প্লাবন উঠছে দেখে সে বলল, যান কোথায়? হাত ধুয়ে আসি। আরে লাগবে না, এই হাতে মেখে দিন আমারটা। প্লাবন কাঁধ ঝাঁকিয়ে বসে পড়ল। এটো হাতেই অরিনের ভাত মাখালো সুন্দর করে। তারপর কি মনে করে এক লোকমা ভাত সে অরিনের মুখের সামনে ধরল। অরিন হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড সময় যেন থমকে রইল। সম্বিত ফিরে পেলে সে মুখ হা করল। খেয়ে নিল লোকমাটা। মনে হলো অমৃতের কাছাকাছি কিছু খাচ্ছে। প্রথম ধাপ পেরুলে বাকিগুলো সহজ। প্রথম লোকমার পর আর অস্বস্তি রইল না। বাকি পুরো ভাতটুকু অরিন অনায়াসে খেয়ে নিল প্লাবনের হাতে। ওকে খাওয়ানো শেষে প্লাবন নিজের ভাত শেষ করলো। খাওয়া শেষে ওরা বসেছে একটা পদ্ম পুকুরের পাশে। পদ্মগুলো মরে গেছে, পুকুরটা বিধ্বস্ত দেখাচ্ছে। দুজন কথা খুঁজে পাচ্ছে না। অরিনের মন ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে। তার মনে হচ্ছে সে আর কোনোদিনও কিছু বলতে পারবে না। প্লাবনের অবস্থা খুব একটা সুবিধার নয়। সে কি বলবে ভেবে না পেয়ে বোকার মতো জিজ্ঞাসা করলো, আপনার প্রিয় ফুল কি? বলেই আবার নিজের কথা বলতে শুরু করলো। আমার তো প্রিয় ফুল জারুল। জারুলের আচ্ছা আমার তো প্রিয় ফুল জারুল। জারুলের বেগুনিতে এক ধরনের মিষ্টি ভাব আছে। অরিন তেমন কিছুই শুনছে না, শুধু হুঁ হাঁ করে যাচ্ছে। প্লাবন এলোমেলো কথা বলে গেল শুধু। বিকেল হয়ে আসছে। এমন সময় অরিন উঠে দাঁড়িয়ে বলল, বাসায় যাব। প্লাবন বলল, আচ্ছা, সাবধানে চলবেন। অরিন যেতে যেতে হুট করে বলল, একটা কথা বলুন তো, আমরা এত নাটক করছি কেন? প্লাবন বলল, কিসের নাটক? এই যে আপনি আজ্ঞা করছি, অথচ দুজনেই বুঝতে পারছি যে আমরা। কথাটা শেষ করতে পারল না অরিন। লজ্জা পেয়ে থেমে গেল। প্লাবন হেসে ফেলল। অরিনের বাম পাশে এসে ওর বাম হাত মুঠির মধ্যে শক্ত করে ধরে বলল, চলো বাড়ি পৌঁছে দিই। অনেক সময় এমন হয় না, একসাথে সব বাদ্যযন্ত্র বেজে যাচ্ছে অথচ কোনো সুর নেই, তাল নেই। সেই রকম হয়েছে অবস্থা। বাড়ি ফিরে অরিনের মনে হলো সে পারলে একটা গর্তে ঢুকে যায়। এমনিতেই তো সে ভালোই থাকে। ওই ছেলের আশেপাশে গেলে অমন নির্লজ্জ হয়ে যায় কেন? আজ কত কথা হলো। নিজের থেকে সে হাতটা পর্যন্ত বাড়ালো প্লাবনের দিকে, অথচ ঠিকভাবে পরিচয় জানা হলো না। তাকে সত্যি ভালোবাসে কিনা সেসব কিছুই জিজ্ঞাসা করা হলো না। এরকম আজগুবি কাণ্ড সে করবে এমন নিজেও কখনো ভাবেনি। মনের মধ্যে অফুরন্ত ভালো লাগার সাথে কাজ করছে দ্বিধা, ভয় আর লজ্জা। কে জানে কিসের সাথে জড়িয়ে পড়ছে সে। পরদিন ক্লাসে গেলে সবাই তার দিকে অদ্ভুত চোখে তাকালো, যেন সে চিড়িয়াখানার জীব। মনিকা চোখ মোটকে জিজ্ঞাসা করলো, কি রে, তোর হিরোর কি খবর? শিমুল হাসতে হাসতে বলল, যে স্পিডে সেদিন পালিয়ে গিয়েছিলি, আমি তো ভেবেছিলাম এতক্ষণে অ্যান্টার্কটিকা পৌঁছে গেছিস। তাজমিন ফোরন কাটলো। অ্যান্টার্কটিকা গেলে এত হ্যান্ডসাম ছেলের সঙ্গে প্রেম করবে কে? অরিনের গা জ্বলে যাচ্ছিল। সে একটা কথারও জবাব না দিয়ে খালি সিট পেয়ে বসে পড়ল। একটু পরেই তার পাশে জায়গা দখল করলো মৌটুসি। বোধহয় হেঁটে এসেছে, অনেক দূর, হাঁপাচ্ছে। একটু ঠান্ডা হয়ে মৌটুসি বলল, আর কথা হয়েছে প্লাবনের সাথে? হুম, কবে? সেদিন রাতেই। বাহ, কি বললো? দেখা করতে চেয়েছে। করবি? অলরেডি করে ফেলেছি। বলিস কি? প্রেম জমেছে নাকি? সব ভণ্ডুর। উফ, এত বকিস না। সবার কান এদিকে, ক্লাসের পর বলবো। যদিও মৌটুসি আচ্ছা বলল, তবে তার মুখ দেখে মনে হলো ভেতরে ভেতরে আগ্রহে ফেটে পড়ছে। অর্ণবের দেখা পাওয়া গেল এরপর। তার আগমনে প্রতিদিনই একটা ছোটোখাটো সিনেমা হয়। মানে সিনেমার পর্দায় দেখা দৃশ্যের মতো কিছু হ্যাংলামে এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানায় সে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে সানগ্লাস চোখে ক্লাসে ঢুকে। আজ অর্ণব ঢুকে মেহমহলের কাছে না গিয়ে সোজা অরিনের কাছে চলে এলো। তার সামনে একটা চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ব্যাগ খুলে শাড়ির প্যাকেট বের করে তাকে দিল। কিছু মেয়েদের কাছ থেকে বিস্ময়সূচক ধ্বনি ভেসে এলো। অর্ণব এবার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তোর কাহিনীটা কি বলতো? আমার ভাইটাকে পটালি কেমন করে? ওটা যা জিনিস জীবনে প্রেম করে নাই, তোর সামনে একরকম ড্রপ খেয়ে গেল কি করে? অরিন বিরক্ত মুখে বলল, জানি না। আরে না জানলেই তো চলবে। ওকে আমরা কিচ্ছু বলছি না, তোকে বলতে হবে কবে থেকে পরিচয় তোদের। অরিন আকাশ থেকে পড়ল। কবে থেকে মানে?
ওকে প্রথম দেখেছি তোর পার্টিতে। অর্ণব দ্বিগুণ বিস্মিত হয়ে বলল। কি বলিস? তারপর রেগে গিয়ে বলল, একদম মিথ্যা বলবি না। পার্টিতে তো তোদের কথা বলতে দেখিনি একবারও। তাহলে ভালোবাসাটা হলো কি কখন? অরিন লাল হলো, সেও বুঝতে পারছে না কিছু, বলল, হয়তো লাভ অ্যাট ফার্স্ট সাইট। মোটেও না, ও এরকম ছেলেই না। এর আগে আমার এক আগুন সুন্দরী বান্ধবীর সাথে বাজি ধরেছিলাম ওর সাথে প্রেম করে দেখাতে, কিন্তু শালা কারসাজি পরেও পটে নাই। শেষে বাজিতে হারলাম। সেই মেয়েটার তুলনায় তুই তো কিছুই না। অরিনের এবার অপমান বোধ হলো। সে রুক্ষ স্বরে বলল, যা আমার সামনে থেকে। আমি আবার কি করলাম? তুই যাবি এখান থেকে? অর্ণব উঠল, যাওয়ার আগে বলল, আমার কি মনে হয় জানিস, প্লাবন তোকে একটু বাজিয়ে দেখছে। প্রেম প্রেম কিছুই না। সেদিন তোকে প্রপোজ করেছিল আমাদের সাথে বাজি ধরে। শালা ড্রিঙ্ক করে না। বাজিতে হারলে পুরো বোতল শেষ করতে হতো। সেটা পারবে না দেখে তোকে তোর কাছে গেছে। তুই ভাবছিস এই চেহারা নিয়ে অমন ছেলে পটিয়ে ফেলবি? হ্যাঁ। বিদ্রুপের হাসি হাসতে হাসতে চলে গেল অর্ণব। পুরো ক্লাস চেয়ে আছে এখন অরিনের দিকে। অরিনের চোখ পানিতে ভর্তি হয়ে আসছে। ভাগ্যিস স্যার চলে এলো, সবার চোখ সরে গেল তার থেকে। আর অরিন আলগোছে মুছে নিল চোখের পানি। লাঞ্চ ব্রেকে সে সবটা খুলে বলল মৌটুসিকে। মৌটুসিও দেখা গেল রেগে গেছে, বলল, তুই ভালো করে চিনিস না, জানিস না সে ছেলের হাতে ভাত খেয়ে ফেললি? তোর হাত ধরে তোকে বাসায় নিয়ে গেছে? তোর মাথা খারাপ হয়ে গেছে না ওই ছেলে জাদুটোনা করেছে বলতো? আমি এত ছাগলের মতো কাহিনী করতে কোনো মেয়েকে দেখি নাই। ওই যে মেয়েগুলো যারা জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড বদলায়, ওরাও এত সহজে স্লিপ খায় না। আমি কি করব? নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না আমার। ঘোড়ার ডিম, তুই একটা বেকুব। অরিন কিছু বলল না, শুধু নাক দিয়ে একটা শব্দ করল। মৌটুসি তাকে বলদ, শিম্পাঞ্জি, ছাগলের 3 নম্বর বাচ্চা ইত্যাদি আরও বহু বিশেষণে বিশেষায়িত করে শেষে বলল, এবার কি করবি সেটা বল। অরিনের চোখের কোল এখনো ভেসে যাচ্ছে। সে চোখ মুছে বলল, আমি তো আর জানতাম না এসব বাজি ধরে করেছে। প্লাবন নাটক করেছে জানলে আমি তো আর এরকম মোমের মতো গুলতাম না। এখন যা হবার হয়েছে, আমি আর কিছুতেই নেই। যাক, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। হুম। আর ফোন ধরিস না ওর। কে কোন উদ্দেশ্যে ঘোরে, ঠিক আছে? এখনকার ছেলেরা সবই অর্ণবের মতো 420। ওই তো ভাই। ঠিক বলেছিস। দুপুরের পর থেকে প্লাবনের ফোন থেকে অনবরত ফোন আসতে থাকলো। ধরল না অরিন। বিকেলে ক্লাস শেষে বের হবে এমন সময় মেসেজ এলো, আমি তোমার ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি, চলো একটু ঘুরবো। অরিন উত্তর দিল না। সোজা পথে না বের হয়ে উল্টো দিক দিয়ে বের হয়ে বাড়ির পথ ধরল। কি দারুণ একটা দিন ছিল। ভজঘটটা কোথায় লাগলো ঠিক বোঝা গেল না। অরিনের সাথে সকালেও কথা হয়েছে প্লাবনের। সব ঠিক ছিল, হুট করে এমন করছে কেন মেয়েটা? যা ভয় ছিল সেটাই হয়েছে। বাজির কথা কি বলে দিয়েছে অর্ণব? আরও কয়েকবার অরিনের মোবাইলে ফোন করার চেষ্টা করলো প্লাবন। ফোন ঢুকলো না। খুবই বিরক্তি হয়ে লাথি দিয়ে একটা ইট সরালো সে। কি করা যায়? অর্ণবকেই ফোন করলো এবার। ইয়েস ব্রো। ওর কথা বলার ভঙ্গিটাই পছন্দ না প্লাবনের। সবসময় যেন ফুর্তির মুডে থাকে। বিরক্ত স্বরে সে বলল, তুই কোথায়? আপাতত ড্রাইভ করে ক্লাবে যাচ্ছি। তুই ওকে কি বলেছিস? কাকে? হরিণকে। ও বাবা, এত তাড়াতাড়ি হয়ে গেল? খিকখিক করে হেসে উঠল অর্ণব। হাসবি না, ফোন রেখে হাসিস। এবার বল কি বলেছিস? সত্যি তাই। আমি কি তোকে নিষেধ করিনি? কি করেছিলি মনেও ছিল, কিন্তু তোর নখর কুইন আমার সাথে চটপট করে ছিল বলে সব পাস করে দিয়েছে। তুই একটা ফালতু। হয়তো কথা সত্যি, হয়তো সত্যি না। গানের সুরে বলল অর্ণব। প্লাবনের মেজাজ খুবই খারাপ হয়ে গেল। সে চাইছিল নিজে পুরো ব্যাপারটা অরিনকে খুলে বলবে, কিন্তু কিসের কি? প্লাবন চুপ করে আছে বলে অর্ণব বলল, ব্রো, এবার একটু বল তো, তুই হরিণের মধ্যে এমন কি দেখলি? আমরা কিউরিসিটির মেয়েটা মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভেবে। তুই ভাবা বন্ধ কর, মাথা মোটা।
মাথা মোটা বলার কারণে অর্ণব কিছু মনে করলো না। তার মাথাটা একটু মোটা এটা সে জানে, কিন্তু মনটা তো বড়। সেই মনে জায়গারও অভাব নেই। বিশেষ করে মেয়েরা অনায়াসে ঢুকে যেতে পারে। এমনকি অরিন আগ্রহ দেখালে সে মোটেও মানা করতো না। মেয়েটার মধ্যে এক ধরনের চার্ম আছে, কিন্তু তাই বলে প্লাবনের মতো একটা ছেলের পাগল হওয়ার মতো কি আছে? তার এবার সত্যি ভাবনা বাদ দেওয়া উচিত। সে আবার রিল্যাক্স মুডে ফিরে গিয়ে বলল, ওকে ব্রো, চিল। আমি কাল সব ফিক্স করে দেব। শেষ কথাটা শুনতে পেল না প্লাবন। তার আগে ফোন রেখে দিয়েছে সে। প্লাবন বাইক নিয়ে এসেছিল আজ, চেয়েছিল বাইকে ঘোরাবে অরিনকে। বোধহয় সব কিছু একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছিল। বোধহয় না, সত্যি তাড়াহুড়া করে ফেলছিল সে। একটা প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে, হুটহাট হয়ে যায় না। একদিনে বেশি মাখো প্রেম করতে গিয়ে দ্বিতীয় দিনে ধরা। গতকালকে রয়ে শুয়ে কথা বললে আর পার্টির ব্যাপারে খানিকটা আলোকপাত করলে হয়তো আজ অরিন ফোন ধরত। যা হোক, এখন আর কিছু করার নেই, যা করার রাতে করতে হবে। প্লাবন বাড়ি ফিরে গেল। মা ওকে দেখে অবাক হয়ে বললেন, চলে এলি? বলেছিলি যে দেরি হবে। দেরি হলে খুশি হতে নাকি? এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কিছু না তো মা, হাত মুখ ধুয়ে আসছি, আজ তোমার সাথে বসে সিরিয়াল দেখবো। প্লাবনের মা মনোয়ারা হাসলেন। ছেলের মতিগতি জানা আছে। মন খারাপ থাকলে মায়ের আঁচলের তলায় লুকোতে আসবে। পাগলা একটা। মনোয়ারা ভেবেছিলেন আজ নাস্তা বানাবেন না, কিন্তু প্লাবন ফিরে আসায় সিদ্ধান্ত বদলে রান্নাঘরে ঢুকলেন। চটপট নুডলস করে ফেললেন। এটা দেখলে ছেলের মন হয়তো একটু ভালো হবে। অরিন সেই যে ক্লাসে ফোন সাইলেন্ট করেছিল, এখনও সাইলেন্ট আছে। ইচ্ছে করে ফোনের ধারে কাছেও যায়নি। গেলেই হয়তো দেখবে প্লাবন ফোন করেছে, তখন ধরতে ইচ্ছা করবে। সে সময় কাটাবার জন্য টিভির সামনে বসে গেল। ভারতীয় সিরিয়াল চলছে। নায়কের হাতের পুজোর থালা থেকে সিঁদুর উড়ে গিয়ে নায়িকার মাথায় পড়েছে। তাদের নাকি তাতে বিয়ে হয়ে গেছে। রাজ্যের ক্যাচাল লেগেছে বিয়ে নিয়ে। অরিনের মজাই লাগলো বিষয়টা। প্রত্যেকের ঝগড়া সে মন দিয়ে দেখলো, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। আর সবচেয়ে মজার কাহিনীটা করলো নায়িকা। সে এক পর্যায়ে রণমূর্তি ধারণ করে নায়কের কাছে এসে তার হাত টেনে ধরে বলল, ও আমার স্বামী, আজ থেকে আমি ওর সাথেই থাকবো। দৃশ্যটা দেখে একটু লজ্জাও পেল অরিন। তারও তো অনেকটা এমন করেই প্রেম হয়েছে। কথা নেই বার্তা নেই, ফুলের তোড়া ধরিয়ে দেওয়া, তারপর তার নিজেরও গলে যাওয়া, হাত ধরা। উফ, সে উঠে পড়ল। আর প্রেম টেম দেখবে না সে। একটা মারামারি কাটাকাটি থ্রিলার দেখা গেলে ভালো হতো। কি দেখবে? জম্বির মুভি? খুব ভালো হয়। সে ল্যাপটপ খুলে খুঁজতে লাগলো কোন মুভিটা অনেক বেশি রক্তারক্তি আছে। প্লাবন মায়ের কোলে মাথা রেখে সিরিয়াল দেখছে, ভারতীয় সিরিয়াল। সিঁদুর উড়ে গিয়ে হয়ে যাওয়া বিয়ে। নায়িকার সাহসী পদক্ষেপ দেখে প্লাবন একেবারে মুগ্ধ হয়ে গেল। মাকে জিজ্ঞাসা করলো, মা, সব মেয়ে কি এমন হয়? মা বিরস মুখে বললেন, আরে না, এর জায়গায় বাস্তবের মেয়ে হলে কেঁদে মন্দির ভাসিয়ে দিত। আর সাহসী মেয়ে হলে? কে জানে, করতেও পারে এমন। কেন, তুই কি এমন মেয়ে দেখেছিস? না, তা না। তাহলে? মেয়েরা আসলেই এমন হয় না। এরা কোনো কথা পুরোপুরি শুনতে চায় না, আধা জেনে রাগ করে বসে থাকে। মা প্লাবনের কান টেনে বললেন, কোন মেয়ে রাগ করেছে শুনি? এই যে তুমি করছো। হ্যাঁ, আমি রাগ করলাম কখন? সত্যি কথা বল। মা, এখন বিষয়টা অনেক ক্রিটিক্যাল পর্যায়ে আছে। নৌকা চলে গেছে বিশাল ঢেউয়ের নিচে। হয় ডুববে নয়তো ভেসে উঠবে। কোনটা হবে এখনো আমি জানি না। মা প্লাবনের চুলে হাত বুলিয়ে বললেন, মেয়েটা কেমন দেখতে রে? প্লাবন একটু উদাস গলায় বলল, নিচতলার কাজের বুয়ার মতো। মা খিলখিল করে হেসে ফেললেন। প্লাবন বলল, সব ঠিক হয়ে যাক, তারপর তোমাকে বলবো সব। ছবি দেখাবো, তার সাথেও দেখা করাবো। আচ্ছা, কবে থেকে চলছে এসব? অর্ণবের বাড়ি থেকে। ওমা, সেটা তো পরশু গেল। সেদিন থেকেই। এত তাড়াতাড়ি? বেশ তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, বেশ তাড়াতাড়ি হয়েছে বলেই গুবলেট হয়ে গেছে। আচ্ছা, বেশি তাড়াতাড়ি হয়েছে বলেই গুবলেট হয়ে গেছে। সব অর্ণবের দোষ। বাদ দাও, চলো নাটক দেখি। টিভিতে দৃশ্যপট পাল্টে গেছে। যে নায়িকা স্বামী বলে হাত টেনে সবার সামনে থেকে নিয়ে এসেছিল, সেই মেয়ে বাসর ঘরে মুখ পাথরের মতো করে বলছে, আমি আপনার সাথে শুব না। আপনার ঘরে কোলবালিশ নেই কেন? প্লাবন উঠে বসে বিরক্তি স্বরে বলল, সব মেয়ে একই, হোক বাস্তবে হোক সিরিয়ালে। এতদিন পর্যন্ত প্লাবন জানত সে নিঃসন্দেহে জিনিয়াসদের পর্যায়ে পড়ে।
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কম শুনিনি প্রশংসা। গণিতে তার মগজ সত্যি প্রখরতার সাথে চলে, সেই সাথে দুর্দান্ত ক্রিকেট খেলে সে। বাড়ি থেকে পছন্দ করে না বলে ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নেওয়া শেষ পর্যন্ত হয়নি। আর দিন শেষে কবিতা আবৃত্তি করে এই পর্যন্ত সে অজস্র পুরস্কার পেয়েছে। স্কুলে বা কলেজের প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতার জন্য প্রথম পুরস্কারটা তার নামে লেখা থাকতো। কিন্তু এত কিছু হয়েও লাভ হলো না। প্রেমে পড়ে প্রথমবার সে যেটা আবিষ্কার করলো সেটা হলো সে কিছু ক্ষেত্রে যথেষ্ট বোকা। এবার এই বোকাটা প্রেমে পড়েই হয়েছে কিনা তা ঠিক বলা যায় না। আজ 2 দিন হলো অরিন তার সাথে কথা বলছে না। এই 2 দিনে সে একটা কাজও ঠিকমতো করতে পারেনি, শুধু মোবাইল নিয়ে বসে থেকেছে। প্লাবন একটা কোচিং সেন্টারে পড়ায়, ছাত্রদের উপদেশ দিতে থাকে। জীবনের অনেক বড় বড় উদ্দেশ্য আছে। যদি তোমরা প্রেমিক বা প্রেমিকা নামক মরীচিকার পেছনে সময় নষ্ট করতে থাকো, তাহলে হাতছানি দিয়ে রাখতে থাকা একটা সুন্দর জীবন তোমাকে পেছনে ফেলে চলে যাবে। জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো উচিত। নিজের বক্তৃতা নিজের উপরই বোঝা হয়ে পড়ল। এদিকে অস্থির লাগছে। অরিন কি আর ফোন ধরবেই না? এত রাগ! যদি আর ফোন না ধরে তাহলে সে কি আগের মতো পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারবে না? সেদিনকার কথাগুলো মনে পড়ে প্লাবনের। পরপর দৃশ্যগুলো ভাসে চোখের সামনে। অর্ণবের বিলাসবহুল পার্টি। সেই পার্টিতে ঢোকার পরপরই কোথা থেকে মেয়েটা ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে তার গায়ে জুস ফেলে দিল। প্লাবন সবসময় চেষ্টা করে মাথা ঠান্ডা রাখতে, অপর পক্ষকে দোষ না দিয়ে ঘটনার ভালো দিক খুঁজে বের করতে। সেদিনও তাই করল। মেয়েটার চেহারায় আহামরি কিছুই ছিল না যেটা খুব দৃষ্টি আকর্ষণ করবে, তাই বাকি সময়টাতে মেয়েটার কথা তার মনেও ছিল না। ঝামেলা লাগলো কখন? সেই যে বাজি! কেন যে সেদিন ওসব করেছিল কে জানে। যখন অর্ণবের বন্ধু চ্যালেঞ্জ দিয়ে বসলো হয় কোনো মেয়েকে প্রপোজ করতে হবে আর নয়তো ড্রিঙ্ক করতে হবে, তখন তার কাছে আদতে আর কোনো উপায় ছিল না। বাবাকে সে কথা দিয়েছিল কোনো দিন নেশাদ্রব্য পান করবে না। কথা সে রাখার চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ। ইচ্ছে ছিল কোনো মেয়েকে প্রপোজ করবে, তারপর তার কাছে মাফ চেয়ে নিবে, কিন্তু তার ইচ্ছে মতো কোনো মেয়েকে বেছে নিলে হবে না। অর্ণবটা এত বদ, সে সেদিনকার আসা প্রত্যেকটা মেয়ের নাম কাগজে লিখে একটা কাচের বয়ামে ভর্তি করে রেখেছিল। অগত্যা সেখান থেকে একটা বেছে নিতে হলো প্লাবনকে। কাগজটাতে নাম লেখা ছিল অরিনের। অরিন তখন সেখানে ছিল না, কোথায় যেন গিয়েছিল। ছেলেদের অরিন রব ছড়িয়ে গেল। কোথা থেকে যেন হাজির হলো অরিন। তার মুখে বিস্ময়। আমার মনে হলো ভালোই হলো, এই মেয়ের সাথে একবার কথা হয়েছে, দ্বিতীয়বার কথা বলতে কম ঝক্কি হবে। সে যখন অরিনকে প্রপোজ করতে যায় তখন একটু ভয় হচ্ছিল। খুবই অস্বস্তি নিয়ে মেয়েটার সামনে গিয়ে সে হাঁটু মুড়ে বসে বলেছিল সে তাকে ভালোবাসে। কিন্তু সেই কয়েক মুহূর্তে কি যেন একটা হলো। কি হলো আবারও ভাবে প্লাবন। অরিনের চোখ দুটো ঝিলিক দিয়ে উঠেছিল। হঠাৎ প্রচণ্ড আকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে বাচ্চাদের চোখ যেমন হয় তেমন। সেই সাথে সেই চোখে প্লাবন প্রথমবার দেখতে পেয়েছিল ভালোবাসা আর সারল্য। যে সারল্য সে খুঁজে বেরিয়েছে কতকাল। তারপর মেয়েটা যখন তাকে পাল্টা ভালোবাসে বলে দৌড়ে চলে গেল ভীষণ লজ্জায়, ঠিক সেই মুহূর্ত থেকে প্লাবনের মনের কিছু অংশ চলে গেল মেয়েটার সাথে। এমন কখনো হয়নি। এবার কেন হলো? এক দেখায় প্রেম বা এক ঝলকে বলা যায় না, তবে তীব্র মায়ায় ছেয়ে গেল তার অন্তর। আর তারপর থেকে সে অরিন ছাড়া আর কিচ্ছু ঠিকভাবে ভাবতে পারছে না। সেদিন অর্ণবের থেকে নাম্বার নিয়ে যখন কথা বলছিল মনে হচ্ছিল সে ফিরে গেছে কৈশোরের দিনগুলোতে, যখন প্রথম প্রেমের দোলা লাগে গায়ে মাতাল হওয়ার মতো। হতে পারে এটা প্রেম কিংবা শুধু আকর্ষণ, কিন্তু সে বের হতে পারছে না কেন সেটা থেকে। রাতে পড়তে বসে অরিনের আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি যেন নেই। কেন এমন হচ্ছে? আগে তো কখনো এমন হয়নি। সে দুম করে কিছু না ভেবেই প্লাবনকে ফোন করে বসলো। এবার বোঝাপড়া শেষ হোক, না করে তো কোনোভাবে শান্তি পেল না 2 দিনে। প্লাবন খাচ্ছিল, অরিনের ফোন পেয়ে খাবার গলায় আটকে যেতে যেতে বেঁচে গেল সে। খাবার রেখে এঁটো হাতে উঠে পড়ল সে। মাকে ইশারায় বলল জরুরি ফোন। হ্যালো। প্লাবনের কণ্ঠ শুনে অরিন কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ চিন্তার পর বলল, আপনি কেন আমাকে ফোন করেছেন? আরও নাটক বাকি? তুমি আমার সব কথা শুনবে? না, আপনার মতো লোকের কথা আমি শুনি না। আমার মতো লোক মানে? মিথ্যেবাদী, প্রতারক। প্লাবনের আর সহ্য হলো না, প্রায় চেঁচিয়ে উঠে বলল, আমি মিথ্যেবাদী? তা নয় তো কি, সেদিন পার্টিতে মিথ্যে কে বলেছে? কি মিথ্যে বলেছি? এই যে আপনি আমাকে ভালোবাসেন, সব তো প্ল্যানের অংশ ছিল। আচ্ছা, তো তুমি কি ছোট বাচ্চা নাকি? তখন প্রতিবাদ করতে পারোনি? তখন তো সুরসুর করে আই লাভ ইউ টু বলে চলে এলে। কেন বললে? আমার কথা খুঁজে পেল না অরিন। বলো, শুনতে চাই। কেন বলেছিলে? জানি না। কথাটা কি সত্যি ছিল? না। প্লাবন এবার শক্ত গলায় বলল,
তুমিও তাহলে মিথ্যেবাদী, প্রতারক। বলেই ফোন কেটে দিল প্লাবন। অরিনের চোখ পানিতে ভরে গেল। এভাবে তার সাথে কেউ কখনো কথা বলে না। ছেলেটা এত খারাপ ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। তার বলা মিথ্যেবাদীর স্বরে ছিল অভিমান, আর প্লাবনের উদ্দেশ্য ছিল অপমান করা। তাও কথার প্যাচে ফেললো কেমন করে। অরিনের একবার ইচ্ছে হলো মরে যেতে। কি জঘন্য লোক। এদিকে ফোন রেখে প্লাবন বারান্দায় রাখা সোফায় বসে পড়ল। তার ভীষণ খারাপ লাগছে এখন। এত বাজেভাবে অরিনকে কথাগুলো না বললেও হতো, কোনো দরকার ছিল না বলার। কিন্তু মেয়েটা তো তার কথা শুনবে। এখন কি হবে? সে অরিনকে ফোন করলো, ব্যস্ত দেখালো। ঘণ্টাখানেক টানা চেষ্টা করার পর প্লাবন বুঝলো অরিন তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। সে ভাবলো অরিনকে একটা চিঠি লিখবে, চিঠিতে ক্ষমা চাওয়ার পাশাপাশি সবটা খুলে বলবে। অরিন, তুমি আমাকে মিথ্যেবাদী ভাবলেও সত্যিটা হলো আমি সত্যবাদী। সেদিনের ঘটনা ভুল করে হলেও ভুলের সংশোধন হয়েছে সত্যের প্রতিস্থাপনে। তুমি যদি বিশ্বাস করো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। একটু লিখে কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেললো প্লাবন। গার্বেজ লিখছে। জীবনে কাউকে চিঠি লিখেনি সে। প্রেমপত্র তার হাতে উঠবে না। কি করা যায়? অনেক ভেবে সে ঠিক করলো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা এক কবি বন্ধু থেকে সাহায্য নেবে। আর কোনো উপায় নেই। অরিন কথা না বললে তার খাওয়া, ঘুম, বাথরুম কোনোটাই বোধহয় ঠিকমতো হবে না। উদাসকে পাওয়া গেল টিএসসিতে। সেই গরমেও বড় বড় কাজ সমান চুল এলোমেলো ঝাঁকিয়ে মাঝে মাঝে গান গেয়ে উঠছে। হাতে কবিতার খাতা, সেটা ভর্তি অজস্র হাবিজাবি কবিতা। প্লাবন পাশে গিয়ে বসতে উদাস একগাল হেসে বলল, সিগারেট দে। প্লাবনের মেজাজ বিগড়ে যেতে চাইলে সে সেটা হতে দিল না। একটু তেল তেল স্বরে বলল, আমি তো সিগারেট খাই না। টাকা নে, দোকানে গিয়ে কিনে আন, তারপর তোর সাথে কথা আছে। উদাস সিগারেট কিনে সেটা দোকান থেকেই ধরিয়ে এনেছে। এসে প্লাবনের পাশে বসে এক গাদা ধোয়া ছেড়ে বলল, বল কি সমস্যা? প্রেমের বিষয়? তুই জানলি কিভাবে? আমার মানুষ মনে পড়লে প্রেম পড়ে। তাই নাকি? ভালো। কি লাগবে? প্রেমপত্র, প্রস্তাব দিবি, নাকি রাগ ভাঙাবি, নাকি জন্মদিনের শুভেচ্ছা? থাম থাম, আমার রাগ ভাঙানো লাগবে। উদাস তার কাঁধের ঝুলি থেকে একটা বড় পুরানো খাতা বের করে সূচিপত্র দেখল। রাগ ভাঙানো চিঠি আছে 34 নম্বর পৃষ্ঠায়। সেটা বের করে প্লাবনকে দেখিয়ে বলল, এটা কপি করে নিলেই হইব। দে। পার চিঠি 5 টাকা। কি মগের মুল্লুক নাকি? উদাস তার মুখটা ভয়াবহ রকমের উদাস করে বলল, দামাদামি নাই, নিলে 500 নেন, না হলে না। ফুট। প্লাবন উঠবে কি বসবে সেই চিন্তা কিছুক্ষণ করার পর আপনা আপনি তার হাত পকেটের দিকে চলে গেল। 500 টাকা বের করে সেটা উদাসের হাতে ধরিয়ে দিয়ে খাতাটা টেনে নিল। উদাস বলল, এইখানে বইসাই কপি করে ফেল, খাতা অন্য কোথাও নেওয়া যাইব না। প্লাবন তিক্ত গলায় বলল, মোবাইলে ছবি তোলা যাবে? ওইটা হচ্ছে না। আমার ব্যবসায় ভাগ বসানো কোনো সিস্টেম নাই। প্লাবন অগত্যা কাগজ কলমে নিয়ে চিঠি কপি করতে বসলো। লিখতে লিখতে বুঝলো জিনিসটার দাম বেশি ঠিকই, তবে কাজ করার সম্ভাবনাও আছে। চিঠির শেষে নিজের সেদিনকার অনুভূতি লিখতে ইচ্ছে হলো, কিন্তু ভাবলো সেটা রাগ কমার পর ধীরে সুস্থে বলবে, নইলে অরিনের কাছে ওসব বাজে কথা মনে হবে। চিঠিটা কেমন করে অরিনকে দেয়া যায় সে আরেক চিন্তা। পরে ভাবলো অর্ণবের সাহায্যই নিতে হবে। সে ফোন করলো অর্ণবকে। অর্ণব ফোন ধরল না, কিন্তু মায়ের মেসেজ এলো। কি রে, তোর প্রেম কাহিনীর কি অবস্থা? প্লাবন ছোট করে উত্তর দিল, ইটস কমপ্লিকেটেড। অর্ণব সেদিন ফোনে প্লাবনকে বলেছিল সে সব ফিক্স করে দিবে। সেই চেষ্টায় সে লেগে গেল একেবারে আদা জল খেয়ে। প্রথমে ক্লাসে ঢুকে বসে পড়ল অরিনের পাশে। অরিন বিরক্ত মুখে তাকাতে অর্ণব হাসি হাসি মুখ করে বলল, অরিন, তোকে তো ফাটাফাটি লাগছে আজকে। তুই তো দেখি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস। তোর কি সমস্যা? আমাকে এসব বলিস কেন? আরে আমি প্লাস করছি না তো, আমি সত্যি কথা বললাম। কেন বললি? উদ্দেশ্য কি তোর? আগের দিন অপমান করে আজকে বলি সুন্দর? এইটা কি তোর ফ্যামিলিগত সমস্যা? তোর কাজিনও আমার সাথে ধোঁকাবাজি করলো, আর তুই এইসব ঘোড়ার ডিম বকতেছিস। অর্ণব এবার সামলে নিয়ে বলল, আর শোন, আমি তোকে বোঝাতে এলাম যে প্লাবন খুব ভালো ছেলে। তারপর? ওর মতো ভালো ছেলে এই দেশে আর একটাও পাওয়া যাবে না। তারপর? অরিন অর্ণবের মুখে একটা চুইংগাম ঠেসে দিয়ে বলল, এইটা চাবা, তারপর তোর ভাইয়ের গলা ধরে বসে থাক। আমার সাথে আর জীবনে কথা বলতে আসলে রাম খামচি খাবি। অর্ণব ঢোক গিলল।
অরিনের নখ ভীষণ ধারালো। এটা ক্লাসের সবাই জানে, কারণ ফার্স্ট ইয়ারে ওদের ক্যাম্পাসেরই এক ছেলে ওদের ক্লাসে শারমিনকে হ্যারাস করার পর অরিন রেগে মেগে সেই ছেলের হাতে আর গালে খামচি দিয়ে এসেছে। সেই দাগগুলো এখনও স্পষ্ট বোঝা যায়। আর অরিন শুধু শুধু হুমকি দেয় না, হুমকি সত্যি করে ছাড়ে। অতএব খামচির ভয়ে অর্ণব পুরোপুরি চুপ হয়ে গেল। ক্লাস শেষে বের হয়ে অরিন দেখল প্লাবন দাঁড়িয়ে আছে। যদিও তার প্লাবনকে দেখে মনে মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে, কিন্তু মুখটা সে শক্ত করে এগিয়ে গেল। বলল, আপনার ভাই তো আপনার নামে প্রশংসা করে মুখে ফেনা তুলে ফেলেছে, তো এসব কি আপনারই শিখিয়ে দেয়া? আমি শিখিয়ে দেবো কেন? তো কি সে নিজে থেকে এসব বলবে? থাক, এই ফালতু টপিকে কথা বলতে ইচ্ছে করছে না। আপনি কেন এসেছেন? তোমাকে অনেক কিছু বলতে চাই অরিন। আমার সময় নাই। সময় থাকলেও শুনতাম না। আপনার সাথে আমার কোনো কথা নাই। কথাটা শুনে প্লাবনের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপের ছায়া পড়ল মুখে। মায়া হলো অরিনের। সে চট করে সামনে থেকে সরে যেতে পারল না। বলল, গেলাম। আশা করি আর আসবেন না এদিকে। প্লাবন বলল, এটা নিয়ে যাও অরিন, প্লিজ, পড়বে। অরিন কাগজটা নিল। লাভ লেটার। তার কেন যেন খুব মজা লাগতে লাগলো, অথচ হওয়া উচিত ছিল প্রচণ্ড বিরক্ত। ছেলেটাকে দেখলেই যে আইসক্রিমের মতো গলে পানি হয়ে যায়। বাড়ি ফিরতে চিঠিতে পড়তে বসলো অরিন। প্রিয় অরিন, চিঠি পেয়ে তোমার হয়তো মনে হয়েছে আমি ভীষণ অনুতপ্ত হয়ে কোনো কবিতা লিখে বসেছি, কিন্তু আমি যে কবি নই। আমি সাধারণ মানুষ মাত্র, যে জানে না কোনটা তার ভুল কোনটা ঠিক। আমার মতো ভুলে ভরা মানুষটিকে তুমি বেছে নিয়েছো নিজের প্রিয়তম হিসেবে। এ আমার কাছে কম সৌভাগ্যের নয়। আমি এসব জাগতিক ঠিক ভুলের হিসেব নিয়ে বসে থাকতে চাই না। আমি চাই তোমার কপালের টিপের দিকে চেয়ে এক যুগ পার করে দিতে। চাই তোমার মেঘের মতো চুলের গহীনে হারিয়ে যেতে। চাই তোমার চোখের সামনে ভেসে যেতে। এই পর্যন্ত পড়ে অরিন ভ্রুকুচকে বসে রইল। ঠিক এই লেখা সে কোথায় যেন পড়েছে বলে মনে হচ্ছে। কোনো গল্প উপন্যাসে? এত ক্রিঞ্জ গল্পে থাকবে বলে তো মনে হয় না। তাহলে কোথায় কোথায় হুট করে মনে পড়ে গেল তার। ফোনটা টেনে নিয়ে মৌটুসিকে ফোন করলো তাড়াতাড়ি। হ্যালো টুসি, শোন না একটা কথা। বল। ফার্স্ট ইয়ারে তোর যখন অর্ণবের সাথে রিলেশন ছিল, অরিন চিবিয়ে চিবিয়ে বলল, অনেক আগেই এটা ঠিক হয়েছিল যে ওই ব্যাপারটা নিয়ে আমরা কেউ কোনো দিন কথা বলবো না। হ্যাঁ, কিন্তু একটা দরকারি। কোনো কথা না, না মানে না। তুই শোন না একটু। আমি শুনতে চাই না। প্লাবনের সাথে রিলেটেড। কি? হ্যাঁ, আমি একটা জিনিস পড়ছি, তুই শুনতে থাক। কি পড়বি ফোনে? আহা শোন না। চিঠি পেয়ে তোমার হয়তো মনে হয়েছে আমি ভীষণ অনুতপ্ত হয়ে কোনো কবিতা লিখতে বসেছি, কিন্তু আমি যে কবি নই। আমি সাধারণ মানুষ মাত্র, যে জানে না কোনটা তার ভুল কোনটা ঠিক। আমার মতো ভুলে ভরা মানুষটিকে তুমি বেছে নিয়েছো নিজের প্রিয়তম হিসেবে। এ আমার কাছে কম সৌভাগ্যে নয়। আমি এসব জাগতিক ঠিক ভুলের। ওই চুপ চুপ। তুই এই চিঠিটা কোথায়? বলতে বলতে কোথায় যেন চলে গেল মৌটুসি। বেশ কিছুক্ষণ অরিন একা একাই হ্যালো হ্যালো করে গেল। খানিকক্ষণ পর মৌটুসি ফিরে বলল, চিঠিটা তোর কাছেই আছে? তুই পড়েছিস কোথা থেকে? তুই তো শুনতেই চাইলি না। এবার চাইছি, বল। প্লাবন আমাকে এই চিঠি দিয়েছে। পড়তে পড়তে মনে হলো আগে কোথায় যেন পড়েছি, তাই মনে পড়েছে তোর সেই চিঠির কথা। তোর ব্যাগেই থাকতো চিঠিটা, আমিও কয়েকবার পড়েছি, সেজন্য মনে আছে। তার মানে অর্ণব প্লাবনকে চিঠিটা লিখে দিয়েছে? তা দিতে পারি, কিন্তু এতদিন পর হুবহু একটা জিনিস কিভাবে লিখবে? তাও তো কথা। তার মানে কি? তার মানে চিঠিটা অর্ণব একবারই লিখেছে, সেটা দেখে নকল করে প্রয়োজনে ব্যবহার করে, আর সেটা দিয়েছে প্লাবনকে। কি জঘন্য! এইরকম হাস্যকর ন্যাকামার্কা জিনিস অর্ণব লিখতে পারে বলে তোর মনে হয়? প্লাবন লিখতে পারে তা তো আরও মনে হয় না। যত যাই হোক, আমাকে আবার ঠকালো সেই ছেলে। কত খারাপ ভাব। আরে তুই এই কপি মার্কা চিঠি এখনো রেখে দিছিস? মুখে বলিস কিছু নাই, ভিতরে ভিতরে ঠিকই তোমার ফিলিংস আছে, তাই না? মৌটুসি খুব রাগী গলায় বলল,
এই চিঠি আমি তোর সামনে ড্রেনে ফেলবো, কালকে দেখিস। লাগবে না, এখনই ফেলে দে, আমিও দিচ্ছি। আচ্ছা। ফেলছি বলার পরেও দুই বান্ধবী কেউই চিঠি ফেলল না, কারণ লেখার কথাগুলো জারি হোক, হাতের লেখা আসল মানুষেরই। অরিনের রাগ অবশ্য এক বিন্দুও পড়েনি। সে ক্লাসের বান্ধবী তাজরিনকে ফোন করে বলল, তুই কয়েকটা গালি লিখে পাঠাতে পারবি? তাজরিন গালি দিতে খুবই ভালোবাসে। ক্লাসের কারো প্রেমিকের সাথে ঝামেলা বা অযাচিত ফোন কল আসলে গালাগালির প্রয়োজন হলে তাজরিন ভরসা। তাজরিন বলল, অরিন দিতে চেয়েও দিল না, থাক। সে বলল, তুই লিখে পাঠা। অবশেষে তাজরিন গালির লম্বা লিস্ট লিখে পাঠালো। অরিন প্লাবনের নাম্বার ব্লক লিস্ট থেকে আনব্লক করলো। তারপর না পড়ে শুধু কপি পেস্ট করে গালির লিস্ট প্লাবনের কাছে পাঠিয়ে দিল। সাথে লিখল, যে চিঠি নিজে না লিখে অন্যের লেখা নকল করে মানুষকে দিতে পারে তার মতো ফ্রড দুনিয়াতে একটাও হয় না। প্লাবন মেসেজগুলো পড়ে অনেকক্ষণ ঝিম ধরে বসে রইল। গালিগুলো একটা একটা করে পড়ল। সে নকল করে চিঠি দিয়েছে ঠিক, তাই বলে এভাবে গালি দিবে? এত নোংরা গালি! অরিন এত নোংরা সেটাই জানা ছিল না। একবার ইচ্ছে হলো উত্তরে অরিনকে কিছু গালি নিজেও দিবে, কিন্তু পরে ভাবলো লেবু কচলে কী লাভ আর। এমনিতেই বিষয়টা বিশ্রী রকমের তেতো হয়ে গেছে। সে এবার নিজে অরিনকে ব্লক করে দিল। মায়ের ডাক শুনে বাস্তবে ফেরার পর মা জিজ্ঞাসা করলেন, কি অবস্থা এখন? প্লাবন বলল, ব্রেকআপ। সে কি? হ্যাঁ মা, শোনো, আমি বিয়ে করব, তুমি পছন্দ হ্যাঁ মা, শোনো, আমি বিয়ে করব, তুমি পছন্দ করে মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দাও। জীবনে একবার পছন্দ করলাম, তাও বাজে মেয়ে। কিন্তু তোর তো পড়াশোনাই শেষ হয় নাই, বিয়ে করে বউকে খাওয়াবি কি? প্লাবন মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মা মজা করছে নাকি সিরিয়াস, কিন্তু কিছু বুঝলো না। বলল, আমার তো এই বছরই পড়াশোনা শেষ হয়ে যাবে, তারপর চাকরি পেলেই বিয়ে করে নেব। আচ্ছা। 1 বছর পর বিয়ে বাড়িতে এসে খাওয়ার সময় অরিনের মেজাজ খারাপ হয়ে গেল। জায়গার তুলনায় অতিথি অনেক। এক ব্যাচ খেয়ে ওঠার আগেই অন্যরা সেই টেবিলে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ বসার বৃথা চেষ্টা করে সে চলে গেল সেখান থেকে। ভিড় কমলে না হয় খাবে। হাঁটতে হাঁটতে করিডোরে এসে দাঁড়ালো সে। মা জোর করে এসব অপরিচিত লোকের বিয়েতে নিয়ে আসে। মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে, দাওয়াত সবাইকে করলেও বাবার ভাই সুযোগ পায়নি আসার। তাকে বাগে পেয়ে ধরে এনেছে। মা আবার কোথায় যেন হারিয়ে গেছে। খাবারের লাইনে সুবিধা করতে না পেরে বান্ধবীদের সাথে গল্প জুড়ে দিয়ে হেঁটে কোন দিকে গেল ঠিক বুঝতে পারেনি অরিন। সে একাই ঘুরে বেড়াতে শুরু করলো। বিয়ের কনে ভারী সুন্দর দেখতে, লাল টুকটুকে বউ একেই বলে। তার উপর ভীষণ লাজুক, চোখই তুলছে না। আজকালকার বউ আবার এমন হয়? করিডোরে দাঁড়িয়ে সে আজকের মেঘলা আকাশ দেখল। তার জীবনটা এত দ্রুত বদলে যাচ্ছে, সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে। সে ফাইনাল ইয়ারে উঠে গেছে, বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলের সাথে কথাও হয়, কিন্তু কেন যেন কিছুই ভালো লাগে না। সেই যে প্লাবনের সাথে তীব্র ঝগড়া আর প্রেম মিলে 3 দিনের ছোট্ট সম্পর্ক হয়েছিল, সেটার রেশ এতদিন রয়ে যাবে কে জানতো। এখনও সে সেই মানুষটাকে মিস করে, যার সাথে তার কখনো কথা বলার অভ্যাসটাও গড়ে ওঠেনি। ভাবতে ভাবতে আনমনা হয়ে উঠেছিল সে। ফোনের শব্দে ঘোর ভাঙল। সাজ্জাদের ফোন। ধরল না অরিন। কেন যেন লোকটাকে উটকো ঝামেলা মনে হয়, অথচ ভালো লোক। অরিনের মনে এখনও সেই বড় বড় চোখের লম্বা ছেলেটার অবয়ব ভাসে, যাকে দেখলে এক অপূর্ব আনন্দে মন পূর্ণ হয়ে যেত। আহা, আবারও সেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে থাকলো অরিন। দেখল পাগড়ি মাথায় দাঁড়িয়ে প্লাবন হাসি মুখে বিয়ে করতে আসছে। এমন স্বপ্ন বহুবার দেখেছে অরিন। হঠাৎ মনে হলো স্বপ্ন কোথায়, সে যা দেখছে তা তো সত্যি। এটা কি প্লাবন? হ্যাঁ, প্লাবনই তো, কিন্তু কি করে সম্ভব এই বিয়ের বর্ষে? অরিনের কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে চোখের সামনে দেখতে পাচ্ছে বরের গাড়ি থেকে পাগড়ি মাথায় শেরওয়ানি পরা মানুষটাকে, প্লাবন। অরিনের মনটা টুপ করে বিষণ্ণতার আধারে ডুবে গেল। কি হাসি মুখ মানুষটার। অবশ্য যা হয়েছে ভালো হয়েছে, ফ্রড 2 নম্বর লোকের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু প্লাবনের বিয়ের কথা অর্ণব কিছু বলল না কেন? সম্ভবত কপি করা চিঠিটা ধরা পড়ার পর অর্ণবের সাথে যে বিশাল ঝগড়া হয়েছিল তার আর মৌটুসির, সেজন্য সেই ব্যাপারে আর কথা বলতে আগ্রহ পায়নি অর্ণব নিজে। যাক, ভালো হয়েছে। আশা করা যেতে পারে প্লাবন তার স্ত্রীকে ভালো রাখবে। অরিন নিজের নামে ডাক শুনে পেছনে ফিরল। মা এসেছেন। কখন থেকে ডাকছি, শুনিস না কানে? খাবি না? বরপক্ষ চলে এলো যে। খাবো না মা। সে কি? খিদে চলে গেছে খাবারের গন্ধে। তুই না খেলে চলে যা, আমাকে যেতে দেবে না এখনই। থাকো তুমি, আমি চলে যাব। আচ্ছা। মাকে দেখা গেল রীতিমতো ব্যস্ত, চলে গেল সেখান থেকে। অরিন চলে যাবে ভেবেও যেতে পারছে না। কেন যেন ইচ্ছে করছে বর বউকে একসাথে দেখতে। সে দাঁড়িয়ে রইল। মিনিট কয়েক পর কোথা থেকে খুব সুন্দর দেখতে এক স্বাস্থ্যবান এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, তুমি শাহিদার মেয়ে না? জি। শাহিদা এসেছে?
জি। আমার সাথে চলো তো তাড়াতাড়ি। কেন? গেট ধরতে হবে। শালির সংখ্যা যত বেশি হবে টাকা তত বেশি উঠবে। বলতে বলতে মহিলা তাকে একেবারে টেনে নিয়ে গেলেন, দাঁড় করিয়ে দিলেন সামনে। অরিন জমে শক্ত হয়ে গেল। প্লাবনের একেবারে সামনে এসে পড়েছে সে। প্লাবন দেখলে কি করবে? কিছু বলে বসবে না তো? কিন্তু অরিনকে অবাক করে দিয়ে প্লাবন তাকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। কয়েক পলক নির্বিকারভাবে তাকিয়ে থেকে এত ঝগড়াঝাটির মধ্যেও একবার হাই তুলল। তারপর টাকা পয়সার ঝামেলা মিটিয়ে বিয়ে করতে ঢুকে পড়ল। একটা বড় সোফায় একগাদা বন্ধুর সাথে বসে আছে প্লাবন। অরিন নিজের মনেই কেন যেন বউয়ের সাথে নিজেকে তুলনা করতে শুরু করলো। মেয়েটা কিভাবে প্লাবনের সাথে মানায়? প্লাবনের এমন মেয়েই পছন্দ ছিল? সে কি শুধরে গেছে কে জানে? অরিন আর গেল না, দাঁড়িয়েই রইল। বিয়ে পড়ানোর সময় সে আশেপাশেই ঘুরঘুর করতে থাকলো। কাবিননামায় সই করার জন্য যখন কাজে এলো, অরিনের হঠাৎ চোখে পানি চলে এলো। মনে পড়ে গেল তার হাত কেটে যাওয়া আর প্লাবনের খাইয়ে দেবার দিনটা। আজ সেই মানুষটার বিয়ে দেখতে হচ্ছে চোখের সামনে। কি অদ্ভুত জীবন! প্লাবনকে কি তার প্রাক্তন বলা যায়, নাকি সেটা একতরফা ভালোবাসা ছিল? প্লাবনের দিক থেকে তো কিছু ছিলই না। কাজে যখন বিয়ে পড়ানো শুরু করবে তখন প্লাবন হঠাৎ একটানে পাগড়ি খুলে ফেলল। সেটা নিয়ে পাশের জনের মাথায় পরিয়ে দিয়ে জোরে জোরেই বলল, তোর জিনিস তুই বড় ভাই। অনেকে আবার ভাবছে আমারই বোধ হয় বিয়ে। বলে অরিনের দিকে তাকে একটা বাঁকা হাসি দিল। অরিনের গা জ্বলে গেল, তবে মনটা বোধহয় জলা অবস্থা থেকে ফের ঠান্ডা পানিতে এসে পড়ল। অরিনকে দেখার পর থেকেই প্লাবনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি দারুণ লাগছে অরিনকে। এতটা দিন কত চেষ্টা করেছে মেয়েটাকে ভুলতে, কিন্তু ভুলতে পারেনি। কোনো না কোনোভাবে ঠিকই মনে পড়ে গেছে। পৃথিবীটা সত্যিই গোল, তার জন্যেই আবার দেখা হলো তাদের। আর আজ দেখার পর থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না প্লাবনের। অরিন খুব সুন্দর হয়েছে, নাকি এতদিন পর দেখায় সুন্দর লাগছে কে জানে। প্লাবনের মা বলে রেখেছিল বিয়েতে সে কোনো মেয়েকে পছন্দ হলে বলতে। প্লাবন সিদ্ধান্ত নিয়ে ফেলল সে অরিনের কথা বলবে মাকে। এতদিন পর আসলে আগের কথা তেমন কিছু মনে নেই, সেসব যেন মিঠে স্মৃতিতে পরিণত হয়েছে। সে মায়ের খোঁজে এদিক ওদিক হাঁটতে শুরু করলো, কিন্তু মাকে খুঁজে পেল না। দেখা হয়ে গেল অরিনের সাথে। দুজন সামনাসামনি পড়ে প্রথমটা অস্বস্তিতে পড়ে গেল। প্লাবনী আগে নিজেকে সামলে নিয়ে বলল, কেমন আছো অরু? আরু মানে? আমার নাম অরিন, নামটাও মনে নাই? আছো তো, আরো অনেক কিছু মনে আছে, ওটা তো আদর করে ডাকলাম। আপনার সাথে আমার আদর করে ডাকার সম্পর্ক? না, তবে হতেও পারে। ইম্পসিবল বলেই চলে গেল অরিন। প্লাবনের মজাই লাগলো। অরিনকে বিয়ে করতে পারলে সারা জীবন মিষ্টি ঝগড়া করে কাটাবে। ব্যাপারটা খারাপ হবে না একেবারে। সে আবার মাকে খুঁজতে শুরু করলো। মানুষের মধ্যে একটা বয়সে আপনা থেকেই পরিণত চিন্তাভাবনা আসে। অরিনেরও এসেছে। 1 বছরে সে অনেকটা বড় হয়ে গেছে। তার একটা কারণ বোধহয় অর্থনৈতিক সমস্যায় পড়া। জীবনযুদ্ধে নেমে পড়ায় আগের ফ্যান্টাসি এখন আর নেই। তবু মনটা এত অস্থির লাগছে কদিন ধরে প্লাবনকে দেখার পর থেকে। কী সমস্যা কে জানে। এমন তো কখনো কারোর জন্য হয় না। ভোরে সে বের হয়েছে ক্লাসে যাবে বলে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। রিক্সা না পেয়ে হেঁটেই বাস স্ট্যান্ডে পৌঁছালো সে। বাস আসছে সব ভর্তি হয়ে, তিল ঠাই নেই অবস্থা। কোনো একটাই ঠেলে উঠে পড়লেই হয়, কিন্তু ধাক্কাধাক্কি অসহ্য লাগে অরিনের। সে দাঁড়িয়েই রইল। আচমকে একটা পরিচিত কণ্ঠস্বরে ডাক শুনে পাশ ফিরল। প্লাবন। সমস্যা কি এর? পরপর 2 দিন দেখা পাওয়া গেল মহাশয়ের। ওকে ফলো করছে নাকি? তোমার আজকে ক্লাসে যাওয়া জরুরি অরু? অরিন মুখ শক্ত করে বলল, আমার নাম অরিন। আমি জিজ্ঞেস করেছি ক্লাসে যাওয়া জরুরি কিনা। অরিনের গলা শুকিয়ে এলো। প্লাবনের কণ্ঠে অধিকারবোধ জড়িয়ে আছে। এমন করে কথা বলছে কেন? অরিন শক্ত থাকতে পারছে না। ভেতরে ভেতরে গলে যাচ্ছে, তবু চেষ্টা করলো কঠিন হয়ে থাকার। বলল, অবশ্যই। ক্লাসে না গেলে ফাইন কে দেবে? আপনি? না হয় একদিনের ফাইন দেব। আমার ইম্পর্টেন্ট ক্লাস কোথাও আছে। বসি। মিথ্যে বলছো কেন? আজকে কোনো জরুরি ক্লাস নেই, অর্ণবের কাছেই শুনলাম। কথাটা সত্যি, তাই ফিরতি আরেকটা মিথ্যে বলতে ইচ্ছে হলো না অরিনের। সে বলল, আমার কোথাও বসার সময় নেই। বাস পেলে ক্লাসে যাব, নয়তো বাসায়। জাস্ট একটু অল্প কথা শোনার মতো মন মানসিকতা নিশ্চয়ই আছে তোমার। আমি এত খারাপ লোক নই। ঠিক আছে, বসবে? না, আপনি যে খারাপ লোক নন সেটা মেনে নিলাম। তাহলে বসতে কি সমস্যা? ইচ্ছে নেই। প্লাবন চুপ করে গেল। বাস পাওয়া গেল না একটাও। এদিকে বৃষ্টি নেমে গেল জোরে সোরে। দুজনের কাছে ছাতা আছে, তবে এই তুমুল বৃষ্টিতে সেই ছাতা কাজে দেবে না। অরিন ছাউনির নিচে জড়সড় হয়ে দাঁড়ালো। সেই আর প্লাবন ছাড়া কাছাকাছি একটা মানুষও নেই। প্লাবন জিজ্ঞাসা করলো, তোমার বৃষ্টি দেখতে কেমন লাগে? অরিন যথাসম্ভব গম্ভীর হয়ে উত্তর দিল, ভালো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে মুগ্ধ হয়ে দেখতেই থাকি। এই যে প্রকৃতির প্রতি প্রেম,
এটা কেন হয় বলতে পারো? জানি না। ধরো তুমি খুব বিশাল এক সবুজে ঘেরা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো, যার গায়ে জন্মে আছে অগণিত গাছপালা, পথে বনফুল, পাহাড়ের বুক ফেটে বেরিয়ে আসা স্বচ্ছ ঝর্ণা, কিংবা ধরো সমুদ্র। প্রথমবার দেখলেই তার সাথে প্রেম হয়ে যায়। কেন হয়? শুধু সুন্দর বলেই? না, তারা আমাদের চোখের সাথে, তাদের বিশালতা আর গভীরতা আমাদের ভেতরের শান্তি যোগায়। ঠিক তেমনটা আমরা কেন মানুষের ক্ষেত্রে ভাবি না বলো তো? আমি যখন তোমাকে প্রথমবার ভালোবাসি বলেছিলাম, তখন তোমার চোখে আমি সেই অজস্র আনন্দের ধারা দেখতে পেয়েছিলাম। তোমার মুখ দেখে এত শান্তি লাগছিল যে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, প্রপোজটা মিথ্যে ছিল, কিন্তু তার পরেরটা পুরোটা সত্য ছিল অরু। অরিন তাকে অরু বলার জন্য এবার কিছুই বলল না। কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছে। প্লাবনও তাকে সময় দিল একটু বুঝতে। অরিন কিছুক্ষণ পর প্রশ্ন করল, আর চিঠিটা? ওহ, ওটার জন্য সরি। আমি নিজের চিঠি ফিটি কখনো লিখিনি। ইঞ্জিনিয়ারিং পড়েছি বলে সেরকম রসকস নেই যে রাগ ভাঙানোর জন্য সুন্দর করে চিঠি লিখব। তাই অন্যের সাহায্য নেওয়া, আমি স্বীকার করছি, কাজটা উচিত হয়নি। তাই বলে অর্ণবের লেখা চিঠি? অর্ণবের হবে কেন? আরেক বন্ধু আছে আমার আর অর্ণবের কমন ফ্রেন্ড, নামু দাস। খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। তোমাকে দেখা করিয়ে দেবো তার সাথে। আচ্ছা। চিঠিটা অর্ণবের লেখা না হয় অরিন একটু স্বস্তি পেল। তার এখন শীত শীত লাগছে। বৃষ্টি কমে আসছে, প্রচণ্ড বাতাস বইছে। বাতাসের সাথে গায়ে ঠান্ডা পানির টুকরো ছিটিয়ে দিয়ে যাচ্ছে। প্লাবন বলল, খুব রোমান্টিক ওয়েদার না? হুম। একটা কথা বলবো অরু? বলুন। তার আগে বলো, তুমি আমাকে আপনি বলছো কেন? তুমি করে বলবে। কি কথা সেটা বললে ভালো হয়। কথাটা হলো, তুমি কি সত্যি খুব গালাগালি করতে পারো? সেদিন যা সব লিখেছিলে ওসব মুখেও বলো? আমার আবার গালাগালি সহ্য হয় না একেবারেই। তুমি যদি... অরিন রেগে গিয়ে বলল, আপনি যেমন চাইবেন আমি তেমন হয়ে দেখাবো। এত ঠেকা কেন আমার? গালি দিতে চাইলে 100 বার দেব। আপনি না করার কে? অরিনের গাল দুটো ফুলে উঠেছে। প্লাবন রাগ করতে গিয়েও করতে পারল না, তার হাসি পেয়ে গেল। অরিনকে বাচ্চা মেয়েদের মতো লাগছে। সে কাছে গিয়ে অরিনের গাল দুটো টেনে দিল। ঝটকা দিয়ে সরে গেল অরিন। চেঁচিয়ে বলল, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? প্লাবন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তাদের সম্পর্কটা আসলেই গোলমেলে। বাজে রকমের ভুলভাল কাজকর্ম তারা শুরু থেকে করে সেটাকে আরও জটিল পর্যায়ে নিয়ে গেছে। প্লাবন ভেবেছিল আজ কোনো ভুল করবে না, কিন্তু হয়েই গেল। অরিনের গাল দুটো আরও ফুলেছে, সাথে লাল হয়ে আছে মুখ। রাগে নাকি লজ্জায় বোঝা যাচ্ছে না। প্লাবন 2 হাত উপরে তুলে বলল, আচ্ছা সরি, তুমি বোঝার চেষ্টা করো অরু। আমি তো তোমাকে সব বললাম। আমি কিছু বুঝতে চাই না। আপনার ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। বাংলাদেশে আরও অনেক মেয়ে আছে, আপনি শুধু আমাকেই চোখে দেখেন। আপনার পেছনেও তো কত মেয়ের লাইন। আমাকে জ্বালাবেন না প্লিজ। প্লাবন হতাশ হয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে একটা বাস এসে থামলো। মোটামুটি ফাঁকা বাসটা। অরিন চোখের পলকে উঠে বসলো সেটাতে। বাসটাও হাওয়া হয়ে গেল দেখতে দেখতে। প্লাবনের খুব খারাপ লাগতে লাগলো। এদিকে অরিন বাসে উঠে একটা খালি সিটে বসে কেঁদে ফেললো। সে জানে না বাড়াবাড়ি করে এসেছে কিনা, কিন্তু মনে বড্ড বেশি অভিমান জমে গেছে। এতই যখন প্লাবনের প্রেম, তাহলে 1 বছর সে ছিল কোথায়? এতদিন পরে সে এত অধিকার দেখায় কেমন করে? বিরক্ত হয়ে বললেন প্লাবনের মা। প্লাবনের মা চিন্তায় পড়ে যান। এই ছেলে 1 বছর ধরে পাগল হয়ে আছে বিয়ের জন্য। অসংখ্য মেয়ে দেখেও পছন্দ হয়নি। তিনি জানেন এর পছন্দ আটকে আছে অন্য কোথাও, কিন্তু সেই মেয়ের কথা হাজারো চেষ্টা করেও পেট থেকে বের করা যায়নি। কি আর করার? তার উপর সেদিন বিয়ে বাড়ি থেকে ফেরার পর থেকে আরও আনমনা হয়ে গেছে। কি সমস্যা কে জানে? আজ তারা রওনা দিচ্ছে ট্যুরের জন্য। পাহাড় দেখতে যাওয়া হবে। প্লাবনের মাও তার কিছু বান্ধবী একত্রে ট্যুর প্ল্যান করেছে। শুধু নিজেরা যাবে না, ছেলে মেয়েদেরও নিয়ে যাবে। একেবারে ফ্যামিলি ট্যুর। বড় একটা বাংলো পাওয়া গেছে, সেখানেই থাকবে। দিনে ঘুরবে, তাতে আগুন জ্বালিয়ে আড্ডা দেবে। কত পরিকল্পনা! প্লাবনের খুব একটা ইচ্ছে ছিল না এই মহিলাদের ভিড়ে। মা তাকে এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে। তার প্লাবনকে দিয়ে অন্যরকম পরিকল্পনা আছে কিনা। মালপত্র টেনে বাস পর্যন্ত যেতে যেতে হাঁপিয়ে উঠল অরিন। মা বোধহয় বাড়ির সব নিয়ে এসেছে ব্যাগে। 4 দিনের ট্যুরে এত কিছু নিয়ে কী করবে? আজব! সে হাত থেকে ভারী কাপড়ের ব্যাগটা রেখে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার মায়ের বান্ধবীদের সে ঠিকমতো চেনে না। অনেকে তার দিকে তাকিয়ে আছে। সে কি করবে? সালাম দেবে? কাকে দেবে? এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। অতঃপর যার সাথেই চোখাচোখি হলো, হাসি বিনিময় করে এ যাত্রায় সৌজন্য রক্ষা করলো। বাস যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে একটা ছোট্ট চা পানের দোকান। এখন ভোর, অল্প কিছু খদ্দের দোকানে। সকালের মৃদু বাতাসে ভেসে যাচ্ছে চায়ের কেটলি থেকে ওঠা ধোয়া।
এক বুড়ো নামাজ পড়ে এসে বোধহয় চা খেতে বসেছে, একজন ভোরবেলাতে পান মুখে নিয়ে বসেছে, পিক ফেলছে ফুটপাতের সিমেন্টের কিনারা থেকে গজিয়ে ওঠা বটগাছের পাতার উপর। দৃশ্যটা মন দিয়ে দেখল অরিন। একটা আর্টিস্টিক ব্যাপার আছে। হাই অরিন। চেনা গলায় চমকে উঠে তাকালো অরিন। এ কি দেখছে সে? এই ছেলে এখানে আসবে কেমন করে? আপনি এখানে? চলে এলাম। অরিন রেগে গিয়ে বলল, আমার পিছু নিচ্ছেন? মোটেও না, আমি কেন তোমার পিছু নেব? তাহলে? ট্যুরে যাব তাই এসেছি। অরিনের মেজাজ বিগড়ে গেল। যদিও মনের এক পাশ বলছে সকালটা আরো সুন্দর করে দিল এই সুন্দর মানুষটা, আর অন্য পাশ বলছে অসহ্য ছেলেটার সাথে তার কপাল বুঝি আঠা দিয়ে জোড়া দেওয়া, কিছুতেই পিছ ছাড়বে না। অরিন আর কিছু বলল না, মুখ ইচ্ছে করে গোমরা করে রাখলো। বাসে ওঠার সময় হলে উঠে বসলো। আরও অনেকে এসেছে, মায়েদের বয়স অনুযায়ী ছেলেমেয়েরাও বড় বড়। অরিন একটা বান্ধবী জুটিয়ে ফেললো, নাম হুমায়রা। প্লাবনের সাথে যে ছেলে দুটোর কথা হলো তারা যমজ, নাম নয়ন নবীন। আরও একটা মেয়ে এসেছে, নাম ইনায়া। এই সকালবেলাতেও যা সাজগোজ করে এসেছে তাতে অনেকেরই মুখ হাঁ হয়ে গেছে। ইনায়া গিয়ে বসলো স্বাধীনের পাশে। স্বাধীন ছেলে মেয়েদের মধ্যে সবার বড়, বেশ ভালো চাকরি করছে। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ জমে উঠল। হাসি গানে শুরু হলো যাত্রা। অর্ধেক রাস্তায় যাত্রা বিরতির সময় অরিন বাস থেকে নামলো হাত পা একটু সচল করে নেবার জন্যে। জার্নিটা তার ভালোই কেটেছে, তবে বারবার চোখ চলে যাচ্ছিল প্লাবনের দিকে, এই যা সমস্যা। আর প্লাবন তো বোধহয় তার দিকে আঠার মতো তাকিয়েছিল পুরোটা সময়। অবশ্য আরেকটা ইচ্ছে আছে অরিনের বাস থেকে নামার। সে একটু দূরে চলে যাবে এটা দেখতে যে প্লাবন আসে কিনা। কেন যেন একটু কথা বলতে ইচ্ছা করছে। প্লাবন এলো না এলো প্লাবনের মা ওকে দূরে যেতে দেখে ডেকে বলল, এই আইরিন, এদিকে আসো তো মা। মহিলা এত মিষ্টি যে এই ডাক উপেক্ষা করা যায় না। অরিন গেল। তার দুই হাতে দুটো আইসক্রিম, একটা চকলেট, একটা ভ্যানিলা। বললেন, দেখো না ছেলেটা কোথায় চলে গেল। ওর জন্য চকলেট আইসক্রিম কিনলাম, এখন হাওয়া। তুমি খাও এটা প্লিজ, নইলে শুধু শুধু নষ্ট হবে। অরিন একটু অপ্রস্তুত হয়ে গেলেও আইসক্রিমটা নিল। প্লাবনের মা গল্প জুড়ে দিলেন, রাজ্যের গল্প, সবটা সংসার আর প্লাবনকে নিয়ে। অরিনের পছন্দ হয়ে গেল তাকে। বেশ গুছিয়ে কথা বলেন আর খুবই খোলা মনের। সে এটাও ভেবে ফেললো এই মহিলা তার শাশুড়ি হলে খারাপ হতো না। একটু পরেই উপস্থিত প্লাবন এগিয়ে এসে ভুরুকুচকে বলল, মা, আমার আইস। ওকে দিয়ে দিয়েছি। আইসক্রিম তোর জন্য বসে থাকবে নাকি? গলে পানি হয়ে যেত এতক্ষণে। ছিলি কোথায় তুই? একটা বারো। বলতে বলতে চেঁচামেচি শুনে থেমে গেলেন। তাদের দলের এক মহিলা খুব চিৎকার করছেন এক পাগল তাকে ভেঙচি কেটে বুড়ি বলেছে বলে। সবাই সেদিকে চলে গেল। এদিকে অরিনের প্রায় শেষ হয়ে আসা আইসক্রিমটা ছো মেরে নিয়ে গেল প্লাবন। বলল, আমার জন্য এটা ছিল। বাকি আইসক্রিমটুকু খেয়ে শেষ করে কাঠিটা দূর থেকে ডাস্টবিনের দিকে নিশানা করে ভেতরে ফেলতে পেরে বেশ তৃপ্ত হয়ে কোথাও চলে গেল। অরিন বেশ কিছুক্ষণ ঠিকমতো বুঝলো না কি ঘটল। বাস চলতে শুরু করলো আবার। এবার সবাই একটু ঝিমিয়ে পড়েছে। একেবারে গন্তব্যে পৌঁছে দুপুরে খাবার খাবে বলে একটু যেন অস্থির হয়ে আছে সবাই। যদিও টুকটাক কিছু খাওয়া হয়েছে। রুনা নামের খুব ফর্সা এক মহিলা দারুণ গান জানেন। তিনি শুধু গান গেয়ে যাচ্ছেন একটার পর একটা। পৌঁছতে প্রায় বিকেল হয়ে এলো। ও রোদ পড়ে আসছে। সূর্যের হলুদে কমলার ছটা লেগে আছে। তারা যখন বাংলোতে ঢুকলো তখন সবাই ক্লান্তিতে চোখ বুজে আসার অবস্থা। সবাই সার বেঁধে ঢুকছে। এমন সময় স্বাধীন অরিনের পাশে চলে এলো। তাদের বাসে পরিচয় হয়েছে শুধু। স্বাধীন বলল, একদম মহিলা নিয়ে আমি ট্যুরে আসবো, কোনোদিন হবে নাই। এত অদ্ভুত ট্যুর কেউ দেয়? অরিনের কথাটা ঠিক ভালো লাগলো না। সে বলল, আপনি ওনাদের নিয়ে আসেননি, বরং সাথে এসেছেন। কথাটা শুনে স্বাধীন অরিনের দিকে চোখ তুলে ভালো করে তাকালো। ঠোঁটে মৃদু হাসি। কেন যেন অরিনেরও হাসি পেল। সে হাসিটা ফেরত দিল। তারপর ঢুকে গেল বাংলোর ভিতর। বিশাল বাংলো, একতলার দুটো ভাগ। যার যার প্রয়োজন মতো একটা বা দুটো ঘর নিয়ে নিল। বেয়ারা জানালো খাবার তৈরি আছে, ফ্রেশ হয়ে সে খেয়ে নিতে পারে। অরিন ঘরে ঢুকে ধপাস করে শুয়ে পড়ে চোখ বুজে ফেলল। তার মা তার তুলনায় ভালো অবস্থায় আছে। তিনি বসে বললেন, এই শুবি না, ওঠ, গোসলে যা, তারপর আবার আমি যাব। খেতে হবে, ক্ষুধা লাগি নাই তোর? অরিন শুয়েই রইল, নড়তে ইচ্ছা করছে না। প্লাবন ঘরে ঢুকেনি। সে নয়ন আর নবীনের সাথে রুম শেয়ার করবে। ওরা ঢুকে জিনিসপত্র গোছগাছ করছে। প্লাবনের কিছু ইচ্ছা করছে না। অরিন তখন স্বাধীনের সাথে এত কি কথা বলছিল, কত সুন্দর হাসলো। তার সাথে তো কোনোদিন এভাবে হেসে কথা বলল না। গা জ্বলে যাচ্ছে কেন যেন। ইনায়াকে দেখা গেল লনে হাঁটছে। সবুজ লনের একাধারে ছোট্ট গোলাকার ছাউনি দেওয়া বসার জায়গা। সেখানে গিয়ে বসলো ইনায়া। সেলফি তুলছে। প্লাবনও নেমে গেল, এগিয়ে গেল ইনায়ার কাছে। ইনায়া তাকে দেখে বলল, আপনি প্লিজ আমার কিছু ছবি তুলে দিতে পারবেন? অবশ্যই। ইনায়া কয়েক রকমের পোজে ছবি তুলল, হাসি মুখে, গোমরা মুখে, আকাশের দিকে তাকিয়ে, কোমরে হাত দিয়ে ইত্যাদি। অরিন গোসল শেষে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়াতে দৃশ্যটা দেখতে পেল। প্লাবন হাসি মুখে ইনায়ার নানা রকমের ছবি তুলে দিচ্ছে, বাধ্য ফটোগ্রাফারের মতো পেছন পেছন ঘুরছে।
আস্ত নির্লজ্জ ছেলে তো। মেজাজ গরম হয়ে গেল অরিনের। দুপুরে সবাই একসাথে খেতে বসলো। অনেক আইটেমের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে রূপচাঁদা মাছ ভুনা, বেশি করে টমেটো আর ধনেপাতা দিয়ে করা রান্না। একেবারে চেটেপুটে খেলো সবাই। খাওয়ার সময়টা কারো মনে রইল না। সবাই ক্লান্ত শরীর টেনে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লো। কথা হলো সন্ধ্যায় সবাই লনে বসবে, একসাথে চা খাবে আর পরবর্তী দিনের পরিকল্পনা করবে। অরিনের ঘুম একটু পরেই ভেঙে গেল। কি এক অস্থিরতা তার মাঝে ভর করেছে যেন। সে বারান্দায় এসে দাঁড়ালো। সবাই যার যার ঘরে। গাছপালার ফাঁক দিয়ে কমলা সূর্য উকি দিচ্ছে। তেরছা আলো চোখে লাগছে বলে একটু সরে দাঁড়ালো সে। আর তখন চোখে পড়লো ছাউনিটা। ভেতরে কেউ আছে। ভালো করে তাকালো সে। হ্যাঁ, দুটো মানুষ, একটা ইনায়া, অন্যটা প্লাবন। এখনও গল্প শেষ হয়নি। অজান্তেই চোখে পানি চলে এলো অরিনের। সে ঘরে চলে গেল, শুয়ে পড়ল বিছানায়। পড়েই রইল মটকা মেরে। সন্ধ্যার চা পানের আসরে অনেক ডেকেও তাকে নিতে পারলেন না মা। রাতে খেতে বসে ইনায়া ঘোষণা করলো, কাল আমার জন্মদিন। কেমন তেমন আগ্রহ দেখালো না তার জন্মদিনের প্রতি। শুধু ইনায়ার মা বললেন, আরে তাই তো, আমি তো ভুলেই গেছি। তোর বাবা অবশ্য কিছুদিন আগে মনে করেছিল তোর জন্য গিফটও কিনে রেখেছে, এদিকে আমি ভুলে বসে আছি। ইনায়ার মা অতি সরল ধরনের মোটাসোটা মহিলা। যে যা বলে তাই বিশ্বাস করে টাইপ সরল। এটুকু সময় তার ব্যাপারে সবার বোঝা হয়ে গেছে। স্বাধীন এবার বলল, জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা। ইনায়া প্রত্যুত্তরে বলল, উফ, এসব বললে হবে না, তাহলে পরে বলছি। খাওয়া দাওয়া শেষে বড়রা গল্পের বসে গেল। ছেলেমেয়েরা গিয়ে জুটলো বড় হল ঘরে। সোফা পাতলো চারধারে। একটা বড় টেলিভিশন সাটা দেয়ালে। টেলিভিশনে চলছে একটা হাসির নাটক। যতটা না হাসির তার চেয়ে বিরক্তিকর, কারণ কিছু ঘটার আগেই ব্যাকগ্রাউন্ডে হাসির শব্দ বেজে উঠছে। ইনা এবার বলল, তোমরা আমাকে রাত 12টায় সারপ্রাইজ দেবে, বুঝলে? আমার প্রিয় স্ট্রবেরি ফ্লেভারের কেক আনবে। আর হ্যাঁ, বোনের দিকে তাকিয়ে চোখ একটু বাঁকিয়ে বলল, আমার সারপ্রাইজ হওয়া ছবি তুমি তুলে দিও প্লিজ। সারপ্রাইজ দেয়া পরের কথা। ইনায়ার কথায় সবাই সারপ্রাইজ হয়ে বসে রইল। মাথা খারাপ নাকি? এদিকে টিভিতে হাসাহাসির মাত্রা বেড়ে গেছে। অরিন শুধু কটমট করে তাকিয়ে রইল প্লাবনের দিকে। কে কি করবে বুঝতে পারছে না। স্বাধীন বলল, এসব ঝামেলা আমি নিতে পারবো না। নয়ন একটু ইতস্তত করে বলল, করলে করুক। হুমায়রা বসেছিল অরিনের পাশেই। সে বলে উঠল, মজা হবে একটি পার্টি হলে। কেউ কেক আনো না, এদিকে বেকারি দেখেছিলাম আসার সময়। স্বাধীন হাই তুলে বলল, তুমি চলে যাও। হুমায়রা মন খারাপ ভাব করে বলল, মা যেতে দেবে না। স্বাধীন আরেকটা হাই তুলে বলল, আমাকেও না। প্লাবনের মাথায় তখন দুষ্টু বুদ্ধি খেলা করছে। অরিনকে আরও জ্বালানো যায় কেমন করে বুঝে গেছে। বেশি জ্বলে গেলে নিশ্চিত তাকে বাধা দিবে ইনায়ের সাথে জড়াতে। কত দেখলো এরকম সিনেমাতে, এবার নিজেও হয়ে যাক সিনেমার নায়ক। সে ইচ্ছে করে অরিনের পাশে গিয়ে বসলো। ফেসবুকে ইতিমধ্যে ইনায়ের সাথে অ্যাড হয়ে গেছে সে। ইনায়া তার গোমরা মুখের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, জার্নি করে ক্লান্ত। একটু পরে আরেকটা পোস্টে হাসি মুখে ছবি দিয়ে লিখেছে, জায়গাটা সুন্দর, সো ফিলিং হ্যাপি। প্লাবন অরিনকে দেখিয়ে দেখিয়ে ইনায়ের সবগুলো ছবিতে লাভ রিয়াক্ট দিল। আর চোখে দেখলো অরিনের হাত মুঠি হয়ে গেছে। রাত 12টার পর 5 মিনিট আগে কথাবার্তার শব্দ শুনে উঠে পড়ল অরিন। তার ঘুমই আসেনি চোখে। এদিকে মা পাশে শুয়ে ঘুমে কাদা হয়ে আছে। অরিন উঠে আস্তে আস্তে ঘর থেকে বের হলো। হলঘরের কাছে গিয়ে দেখলো ইনায়ের জন্মদিন পালন হচ্ছে। ছেলেমেয়েরা সবাই আছে সেখানে, এমনকি হুমায়রাও। তাহলে তাকে কেন ডাকলো না? প্লাবন আয়োজন করেছে নিশ্চয়। যেভাবে ওই মেয়ের ছবিতে হার্ট রিয়াকশন দিচ্ছিল, আইডির নামটা দেখে নিয়েছিল অরিন। নিজে বের করে দেখে মেয়েটা চূড়ান্ত রকমের নির্লজ্জ। গাদা গাদা মেকআপ আর ঠঙ্গি অঙ্গভঙ্গি। কিছু কিছু ছবি অশ্লীলও মনে হয়েছে। প্লাবনের জন্য খারাপ লাগছে। সে তো ভালো ছেলে, তার সাথে মেলেনি ঠিক আছে, তাই বলে এমন একটা মেয়ের পাল্লায় পড়বে? রাতে ঘুম হলো না অরিনের। ভোরে উঠে পড়ল সবাই। যাবে টিপিটিলা নামক ছোট্ট একটা পাহাড়ে। সহজে উঠতে পারবে ওটাতে সবাই। ওখানে সুন্দর একটা ঝর্ণাও আছে অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা। সবার সাথে চলল অরিন। তার মুখ কালো হয়ে আছে, এটা অনেকেই খেয়াল করেছে। জিজ্ঞাসা করেছে কেউ কেউ, উত্তর দেয়নি সে। ইনায়াকে দেখা গেল হাই তুলছে। হুমায়রা অরিনের কাছে ঘেঁষার চেষ্টা করে সুবিধা করতে না পেরে স্বাধীনের সাথে গল্প করতে করতে হাঁটছে। আর প্লাবন কোথায় আছে সেটা জানার চেষ্টাও করেনি অরিন। সে পাহাড়ের সৌন্দর্যে মন দেবার চেষ্টা করছে, কিন্তু সব কেমন অদ্ভুত রকমের বিষণ্ণ আর নিস্তব্ধ মনে হচ্ছে। মাঝে মাঝে যেসব পাখির ডাক শোনা যাচ্ছে তারাও যেন দুঃখের গান শোনাচ্ছে। অরিনের মন খারাপ বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে। বিশাল দলটা পাহাড়ের মাথায় পৌঁছলো বেলা 12টায়। খুবই ধীর ছিল গতি, নয়তো এই ছোট পাহাড়ে উঠতে 1 ঘন্টারও লাগার কথা নয়। গিয়ে তারা দেখলো দারুণ ব্যবস্থা। বেশ ভালো খাবারের দোকান আছে, যদিও দাম বেশি। কয়েকটা ছোট ছোট বসার গোল ছাউনি আছে। বুনো ফুলের সমারোহ দেখে মনে হলো এগুলো লাগানো হয়েছে।
প্রতিটা ছাউনির উপর বাগান বিলাসও দেখা গেল। চারিদিকে দৃশ্য মন ভরানো। একাধারে খাড়া পাহাড় উঠে গেছে, অন্য 3 দিকে খোলা প্রান্তর, ঢালু হয়ে নেমে যাওয়া অজস্র গাছের সারি, দূর পাহাড়ের মাথায় জমে থাকা মেঘ আর ঝকঝকে গাঢ় নীল আকাশ। পিকনিকের জন্য একেবারেই উপযুক্ত। বড়রা হাত পা ছড়িয়ে বসে গেল গল্প করতে। কয়েকজন গ্রুপ ফটো তুলছে, একা একা ছবি তুলছে ইনায়া। আজ তার ফটোগ্রাফার কোথায়? চারিদিকে খুঁজল অরিন, পেল না প্লাবনকে। গেল কোথায়? অরিনের রাগ এখন কমে গেছে। একটু আগেই সে হুমায়রার কাছে জানতে পেরেছে রাতে কেকের আয়োজন প্লাবন করেনি, করেছে স্বাধীন। হঠাৎ প্লাবনকে দেখতে পেল সে, দূরে ঝোপের পাশে বসে আছে। অরিনের খুব ইচ্ছা হলো তার সাথে একটু কথা বলতে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বসতে পারি? প্লাবন চোখ তুলে চাইল, বলল হ্যাঁ। অরিন বসলো, জিজ্ঞাসা করলো, আপনার মন খারাপ? হ্যাঁ। কেন? জানি না, তোমার মন খারাপ? কেন? জানি না। অরিন, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। যা হয়েছে তাতে কারোরই দোষ ছিল না। তাহলে আমরা কেন এই ভুল বোঝাবুঝির পোছা টানছি বলতে পারো? আপনি বোকার মতো কাজকর্ম করবেন কেন? আমি কোন কাজটা বোকার মতো করেছি? সেই যে প্রপোজ করা থেকে গতকালকে ইনার সাথে রংঢং করা, সবটাই বোকামি। তাহলে বুদ্ধিমানের কাজটা কি হতো? সুস্থ ব্যবহার করা। প্লাবন বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে সত্যি আমার ম্যাচ করবে না অরিন। তুমি সারা জীবন আমার কাজের ভুল ধরবে আর রাগ করে বসে থাকবে। সংসার করতে আন্ডারস্ট্যান্ডিং লাগে। আসলে আমরা আলাদাই থাকি, সেটাই ভালো। প্লাবন চলে গেল। অরিনের চোখে পানি চলে এলো। কেন সেদে কথা বলতে এলো? নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। পাহাড় থেকে নেমে বাংলোতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। হাত মুখ ধুয়ে সবাই চায়ের আসরে বসলো। আজও অরিন গেল না সেখানে। রাতে খেতে আসার সময়ও কারোর সাথে কথা বলল না। হুমায়রা তার পাশে বসে বকবক করলো কিছুক্ষণ। শেষে যাওয়ার আগে বলল, ইয়ানা নাকি আজকে রাত 12টায় প্লাবনকে প্রপোজ করবে, চুমুও খাবে, আমাদের থাকতে বলেছে। তুমি থাকবে? অরিন কোনো কথা না বলে কটমট করে একবার হুমায়রার দিকে তাকালো। তারপর দ্রুত পায়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। তার ভীষণ কান্না পাচ্ছে। সেই ছেলের অন্য কারো হতেই হবে, হোক না তার চোখের সামনে কেন? রাত 12টায় আর থাকতে পারলো না অরিন, উঠে পড়ল। মা আগেই বেরিয়ে গেছেন। তার বান্ধবীরা আজকে লেট নাইট পার্টি করবে, যাতে ছেলেমেয়েরা আমন্ত্রিত নয়। কি আজব এক একজন! অরিনের দম বন্ধ লাগছে। সে পারবে না প্লাবনকে এত সহজে হাতছাড়া করতে। এতদিন চোখের আড়ালে ছিল, মন থেকেও তাই মেনে নেওয়া গেছে। মাঝে অজস্রবার প্লাবনকে ফোন করতে গিয়েও থেমে গেছে। মনে হয়েছে থাক, যেখানে থাক ভালো থাক, কিন্তু এখন সেটা সম্ভব না। অন্তত ইনায়ার মতো একটা মেয়ের সাথে প্লাবনকে মেনে নিতে সে পারবেই না। হল ঘরে ঢুকে অবাক হয়ে অরিন দেখল পুরো অন্ধকার। মায়েরা বলেছে তাদের পার্টি হবে উঠানে, অথচ সেখানেও সারা শব্দ আলো কিছুই নেই। সব গেল কোথায়? মনে হচ্ছে পৃথিবীতে সে একাই আছে, আর আছে কানে তালা লাগানো অসংখ্য ঝিঝি পোকার সম্মিলিত ডাক। অরিন ভয়ে ভয়ে বলল, কেউ আছেন? গলা দিয়ে জোরে স্বর বেরোলো না। সে দুঃস্বপ্ন দেখছে না তো? পায়ে পায়ে হলঘরের ভিতর ঢুকলো সে। সুইচের কাছে পৌঁছে হাতরে আলো জ্বালালো। আলোর বন্যায় ভেসে গেল হলঘর, সাথে সবার হাসির শব্দ। সবাই হলঘরেই ঘাপটি মেরেছিল। মানে কি এসবের? প্লাবন সবার মাঝে দাঁড়িয়ে আছে। আচমকা সে হেঁটে অরিনের কাছে চলে এলো, হাঁটু গেড়ে বসে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে? অরিন বিস্ময়ে হতবাক হয়ে গেল। কল্পনাও করেনি এমন হতে পারে। সে সরে যেতে চাইলে প্লাবন তার হাত টেনে ধরে বলল, পালিয়ে গেলে চলবে না, উত্তর দিতে হবে। অরিন লজ্জা পেয়ে চারিদিকে তাকালো। মায়েরাও খুশি। কি আজব, এই ছেলে মানুষেতে তারা খুশি। প্লাবনের মা এগিয়ে এসে বললেন, তোমাকে আমার ভারী পছন্দ মা। সেদিন বিয়েতে দেখলাম, তখন থেকে প্লাবনকে বলতেই সে লাফিয়ে উঠে বলল তোমাকে নাকি সে আগে থেকেই পছন্দ করে। বুঝলাম এতদিন এত মেয়ে দেখেও কেন পছন্দ হয়নি তার। অরিনের মা বললেন, আমাদের দায়িত্ব মেয়েটাকে ভালো ছেলের হাতে তুলে দেওয়া। প্লাবনের মতো ছেলে আর পাবো কোথায়? প্লাবনের হাতে একটা আংটি ছিল। অরিনের চুপ থাকায় মৌনতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে সেটা পরিয়ে দিল তার হাতে। সবাই একযোগে হাততালি দিয়ে উঠল। বাইরে সে সময় বাজি পোড়ানো হলো। নয়ন আর নবীন এই কাজ করেছে। অরিন দেখল ইনায়া স্বাধীন পেছনে দাঁড়িয়ে আছে হাত ধরাধরি করে। এর মানে কি? হুমায়রা তখন ওর পাশে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, সরি, প্লাবনের কথায় তোমাকে মিথ্যে বলেছি। ওর প্ল্যানের অংশ ছিল সব। ইনায়া আসলেই প্রপোজ করেছে, কিন্তু সেটা স্বাধীন ভাইয়াকে। অরিন আরো ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, চুমু খেয়েছে? হ্যাঁ, কিন্তু কারো সামনে না। যাক ভালো। হুমায়রা হেসে চলে গেল। প্লাবন এখনো তার পাশে দাঁড়িয়ে আছে, মুখে তার বিশ্বজয়ের হাসি। অরিন নিচু গলায় বলল, বিয়ের পর খুব ঝগড়া করবে। তা তো করবই, কিন্তু করার পর আলমারি তালা দিয়ে রাখবো, যাতে বাপের বাড়ি চলে যেতে না পারো।
আমার সাথে সারাক্ষণ থাকবে আর ঝগড়া করবে। 1 বছর কথা না বলার জন্য বিয়ের পর 1 বছর বাপের বাড়ি যেতে পারবে না। ইস, বললেই হলো। তুমিও তো যোগাযোগ করনি। হ্যাঁ, আমিও বাপের বাড়ি যাব না। মানে কি? তুমি তো বাপের বাড়িতেই থাকো। তো সেটা আমার ফ্যাসিলিটি, কিছু করার নেই। ফাজিল কোথাকার। সেম টু ইউ। অরিন জানালা দিয়ে বাইরে তাকালো। জীবনটা ভালো কাটবে না খারাপ সে জানে না। সব মানুষেরই জীবনে ওঠাপড়া থাকে, থাকবেই। সাথের মানুষটা মনের মানুষ হলে হয়তো জীবনের পথ পাড়ি দিয়ে অনেকটাই সহজ হয়ে যাবে। প্রিয় মানুষটার মুখ দেখলে হয়তো কঠিন সময়ও মেঘের পালকের মতো হালকা হয়ে যাবে।